আমরা স্পিকিং মডিউলের মার্কিং ক্রাইটেরিয়াটা সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে আমাদের স্পিকিং মডিউলের সিলেবাসটা সম্পর্কে জানবো এবং ওভারঅল আমাদের যে পিটি কোর্সটা এটা কত দিনে আমরা শেষ করতে পারবো এটা সম্পর্কে আমরা একটা গাইডলাইন নিব। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি মার্কিং ক্রাইটেরিয়াতে। একদম মার্কিং ক্রাইটেরিয়াতে একটা হিউজ চেঞ্জ এসেছে, পুরোনো প্যাটার্নের সাথে একদমই মিল নেই। তো আমরা যদি মার্কিং ক্রাইটেরিয়াটা দেখি, আমরা আজকে স্পিকিং সেকশনটা নিয়ে আলোচনা করব। দ্যাটস ওয়াই আমরা স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা খুব ভালোভাবে দেখবো। আমরা যেদিন যে মডিউলটা স্টার্ট করব সেদিন আমরা সেটার মার্কিং ক্রাইটেরিয়াটা নিয়ে এ টু জেড ডিসকাস করব। তো আমাদের ফার্স্ট অফ অল আছে রিড অ্যালাউড। এই রিড অ্যালাউডটা আমাদের এক্সামে কোশ্চেন আসবে 6টা থেকে 7টা এবং এটাতে স্পিকিং এ মার্ক ক্যারি করবে হচ্ছে 9 মার্ক। আমরা এগুলো পার্সেন্টেজ ক্যালকুলেশন করে বের করেছি। সো এখানে হচ্ছে আমাদের কিছু আপস এন্ড ডাউনস হতে পারে, তবে সেটা খুব বেশি না, পয়েন্ট সামথিং হবে। তো এখানে আমাদের স্পিকিং এ হচ্ছে 9 মার্ক রিড অ্যালাউড থেকে যাবে, যেটা আর অন্য কোনো মডিউলে অ্যাড হবে না। তারপরে আসি রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সটা আমাদের মেইন এক্সামে থাকবে 10টা থেকে 12টা। 10টা থেকে 12টার মধ্যে মূলত যদি 10টা থাকে তাহলে আপনার 6টা ইজি থাকবে, আর বাকি 4টার মতো আপনার মিডিয়াম এবং হার্ড মিশ্রণ থাকবে। আর যদি 12টা আসে তাহলে দেখবেন যে 7টা থেকে 8টা ইজি আসছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম মিডিয়াম এবং হার্ড মিশ্রণ থাকে। তবে চেষ্টা করবেন যে ইজি যেগুলো আছে সেগুলো 70 থেকে 90% পর্যন্ত বলা, আমি সব টেকনিক শিখা দিব। এবং হার্ড মিডিয়াম যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম ফ্লুয়েন্সি মেনটেন করে যতটুকু আপনি বলতে পারেন। অ্যাকচুয়ালি এই সফটওয়্যার গুলো এআইটাকে যে প্রোগ্রামিং করেছে এটা একটা মানুষই করেছে। যখন কোনো কিছুকে প্রোগ্রামিং করা হয় তখন সেটার একটাকে বেস ধরে তারপরে করা হয়। তো রিপিট সেন্টেন্সের যে প্রোগ্রামিংটা সেখানে বেস হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি। আপনি চাইলে কন্টেন্ট স্যাক্রিফাইস করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ফ্লুয়েন্সি স্যাক্রিফাইস করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি যতটুকু শুনবেন ততটুকু আপনি ফ্লুয়েন্সি মেনটেন করবেন। তারপরে আসি আমরা এখানে স্পিকিং সেকশনে আমাদের রিপিট সেন্টেন্স থেকে 14 পয়েন্ট সামথিং মার্ক যাবে, এবং যেহেতু আপনাকে শুনে সেটা আবার বলতে হবে তাই এখান থেকে একটা স্কোর আপনার লিসেনিং এ যাবে 15 পয়েন্ট সামথিং। তারপরে আসি ডিসক্রাইব ইমেজ। এটা যদি আপনার মাথায় ঢোকে তাহলে খুবই ইজি, কারণ আমি আপনাকে যেভাবে স্ট্রাকচার গুলো দেখাই দিব আপনি হচ্ছে এটা দেখা মাত্রই আপনি এটার আনসারটা করতে পারবেন। আর আমি আপনাদেরকে পাশে স্ট্রাকচার রেখে পিকচারের কোন জায়গাটুকু কোন জায়গায় বলবেন, কোন জায়গাটা কোন পার্টে হবে, তো এভাবে যখন আপনাদেরকে প্র্যাকটিস করাবো একদম হাতে কলমে, তখন আপনাদের যে প্রিপারেশন টাইম 25 সেকেন্ড থাকে সেটাও আপনাদের কাছে অনেক বেশি মনে হবে, কারণ একটা পিকচার দেখা মাত্র আপনারা বলে বুঝে ফেলবেন যে এই এলিমেন্টটা আমাকে এই জায়গায় বলতে হবে। তো এইভাবে একদম আমি আপনাদেরকে পাশে স্ট্রাকচার রেখে আপনাদেরকে বুঝাবো। তারপরে আসি আমরা এখানে আমাদের ডিসক্রাইব ইমেজ আগে আসতো 3টা থেকে 4টা, এখন সেটা একটু বেড়ে 5টা থেকে 6টা এবং স্কোরটা হয়েছে 27.90, অলমোস্ট 28 মার্ক, যেটা অন্য কোনো মডিউল রাইটিং, রিডিং, লিসেনিং কোথাও অ্যাড হবে না। তারপরে আসি রিটেল লেকচার। রিটেল লেকচার, আমরা আগে রিটেল লেকচারে কিওয়ার্ড ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা হচ্ছে আইডিয়া ব্যবহার করব। ঠিক আছে, এই আইডিয়াটা দিয়েছে, এটা নিয়ে বলেছে, মানে হচ্ছে আমরা এখন আর কিওয়ার্ড ব্যবহার করব না। কেন? কারণ এখন আমাদেরকে কন্টেন্ট ফোকাস দিতে হবে। কারণ কন্টেন্ট যদি আমরা ফোকাস না দেই, কারণ পিয়ারসন ডিরেক্টলি বলেছে যে শুধুমাত্র কন্টেন্ট গুলোই তারা হিউম্যান চেকিং করবে, প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এগুলো তারা হিউম্যান চেকিং করবে না। সো আমরা যদি কন্টেন্টে অলমোস্ট হচ্ছে 75+ কভার করতে পারি তাহলে এটা হিউম্যান চেকিং এর প্রশ্নই আসে না। যখনই আমার কন্টেন্টটা বিলো 60 চলে যাবে তখন আমার হিউম্যান চেকিং হবে। দ্যাটস ওয়াই আমাদের যত স্ট্রাকচার ছিল সবগুলো আমরা চেঞ্জ করে মডিফাই করেছি। যেখানে কন্টেন্ট কম ছিল, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিতে বেশি জোর দেওয়া ছিল, সেই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করে এখন সম্পূর্ণ জোর দিয়েছি কন্টেন্টের উপরে। সো আমি যখন এগুলা তৈরি করেছি তখন আমি নিজেও প্র্যাকটিস করেছি। প্র্যাকটিসে প্রত্যেকটাই আমি আপনাদেরকে নিজে প্র্যাকটিস করে দেখাবো, দেখবেন সবগুলাতেই আলহামদুলিল্লাহ 80+ স্কোর আসবে। তারপরে আসি আমরা আনসার শর্ট কোশ্চেন, এটা লেস ইম্পর্টেন্ট মডিউল। এটা এখানে রিটেল লেকচারে আমাদের 2টা থেকে 3টা কোশ্চেন আসবে, আগে এখানে আসতো 1টা থেকে 2টা কোশ্চেন, তো এখন 2টা থেকে 3টা মানে মাস্ট বি 2টা কোশ্চেন আসতেছে। সো এখানে আপনাকে কিন্তু স্ট্রাকচার প্যারাফ্রেজ করতে হবে। আপনি যদি বারবার বলেন ড্যাশ ওয়াজ দ্য মেইন টপিক অফ দ্য লেকচার, ড্যাশ ওয়াজ দ্য মেইন টপিক অফ দ্য লেকচার, তখন কিন্তু তারা হচ্ছে
এটা ফ্ল্যাগ করতে পারে, কারণ আপনি সেম স্ট্রাকচার বসিয়ে সেম ভাবে সবকিছু বলতেছেন, কোথাও কোনো ডিফারেন্স নাই। সো এই জন্য আমরা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজেশনও আপনাদেরকে শিখাবো। তো এভাবে আপনি হচ্ছে যখন ডিটেল লেকচারটা এক ভাবে বলবেন, তখন সেখানে কোনোভাবেই এটা টেমপ্লেট ডিটেকশনের কোনো প্রশ্নই আসে না, কারণ এই দুইটাতে অলরেডি আগে থেকেই হিউম্যান ডিটেকশন ছিল। আমরা যেহেতু ওইগুলো ক্রস করতে পেরেছি, কোনো প্রবলেম হয় না, সো এখানেও কোনো প্রবলেম হবে না। তো ডিটেল লেকচারে আমাদের স্পিকিং এ হচ্ছে 10.8 এবং লিসেনিং এ হচ্ছে 11.7। যেহেতু একটা লেকচার শুনে আমাদেরকে বলতে হবে, তাই একটা স্কোর আমাদের লিসেনিং এ যাবে এবং একটা স্কোর আমাদের স্পিকিং এ আসবে। তারপরে আচ্ছা আসি আমরা আনসার শর্ট কোশ্চেন। আনসার শর্ট কোশ্চেন আমাদের 5টা থেকে 6টা কোশ্চেন থাকবে এবং এইখানে কোনো স্পিকিং এর স্কোর নাই, এখানে স্কোরটা চলে যাবে শুধুমাত্র লিসেনিং এ, লেস ইম্পর্টেন্ট মডিউল, এটাতে তেমন ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আসি সামারাইজ গ্রুপ ডিসকাশন। সামারাইজ গ্রুপ ডিসকাশনের এত সুন্দর একটা ইনোভেটিভ স্ট্রাকচার আমি তৈরি করেছি, জাস্ট খালি বসায় বলবেন, কেউ 70 নিচে পাবেন না। মানে আলহামদুলিল্লাহ। এত মানে এটা নিয়ে এত পরিমাণ রিসার্চ করা হয়েছে যে আমাদের স্টুডেন্টদের যেন কোনো প্রবলেমই না হয়, তারা যেন ইজিলি খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। তো আচ্ছা ওইভাবেই আমি কাজ করেছি। আপনাদেরকে যখন আমি এই স্ট্রাকচার গুলো দেখাবো, পড়াবো, তখন আপনারা এটা ডিরেক্টলি দেখতে পারবেন যে আচ্ছা কত সুন্দরভাবে এটা কাজ করতেছে। তারপরে আসি আমরা, এখানে 2টা থেকে 3টা থাকবে, তাহলে মাস্ট বি 2টা থাকবেই। তাহলে স্পিকিং সেকশনে আমাদের হচ্ছে এই সামারাইজ গ্রুপ ডিসকাশন থেকে স্পিকিং এ যাবে 17 এবং এইখান থেকে লিসেনিং এ যাবে হচ্ছে 17.5। আচ্ছা। সো অনেক ইম্পর্টেন্ট মডিউল একটা, জি, ওয়ান অফ দ্য একই ক্রুশিয়াল। সাথে স্পিকিং এর জন্য এবং লিসেনিং এর জন্য। তারপরে আচ্ছা আমাদের লাস্ট যে মডিউলটা রেসপন্ড টু এ সিচুয়েশন, এখানে আমাদের কোশ্চেন থাকবে 2টা থেকে 3টা, তার মানে 2টা আসতেছি মাস্ট বি। তো আচ্ছা এখানে শুধুমাত্র আমাদের স্পিকিং এর স্কোরটা প্রোভাইড করবে 10.8, এটা থেকে অন্য কোথাও মার্ক যাবে না। তো এই ছিল আমাদের স্পিকিং সেকশনের মার্কিং ক্রাইটেরিয়া। এখানে যদি আমি দেখি যে এখানে আমার টোটাল 90-র মধ্যে আমার হচ্ছে লিসেনিং এ যাচ্ছে অলমোস্ট হচ্ছে 46 মার্ক। তার মানে আপনি যখন স্পিকিং সেকশনটা পারফর্ম করবেন, আপনার মাথায় রাখতে হবে যে আপনি একই সাথে 2টা সেকশন পারফর্ম করছেন, স্পিকিং এবং লিসেনিং। আপনি যখন স্পিকিংটা ভালো করবেন, তখন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লিসেনিংটাও খুব চমৎকার হবে। আর স্পিকিংটা যখন খারাপ হয়ে যাবে, আপনার লিসেনিংটাও খারাপ হয়ে যাবে। সো আমরা স্পিকিং এ সবচেয়ে বেশি ফোকাস দিব। এই জন্য আমরা স্পিকিং এ মিনিমাম 4টা ক্লাস রেখেছি, কারণ আমি আচ্ছা এই স্পিকিং এর মধ্যে আমি লিসেনিংটা 50% এর উপরে কভার করে ফেলছি। আমাদের এখানে 15 আর 11 হচ্ছে 26, 26 আর 3 হচ্ছে 29, আর 17 হচ্ছে 46। আরো তো পয়েন্ট আছে অলমোস্ট 47, 90-র মধ্যে 47, মানে 50% এর উপরে স্কোর শুধুমাত্র লিসেনিং সেকশনে স্পিকিং থেকে আসতেছে। সো স্পিকিং আচ্ছা। সেকশনটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো দ্যাটস জি ওয়াই আমাদের এখানে প্রত্যেকটা মডিউল খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা যদি স্পিকিংটা ভালো করি, যেহেতু এটা ফার্স্টে শুরু হবে, স্পিকিং ভালো হলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা জোশ চলে আসছে, আপনি ফুল এক্সাম একদম কোপায় পাস করে দিবেন, মানে ফাটাফাটি একটা এক্সাম হবে। ইনশাআল্লাহ। চলেন আচ্ছা আমরা আচ্ছা এখন। জিকুর ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। আসসালামু জি আলাইকুম, আমি নাজমুল। জি এখানে আমার একটু দুইটা প্রশ্ন আছে ভাই। প্রথম হচ্ছে যে যে মার্কিং ক্রাইটেরিয়াটা আপনি দেখাচ্ছেন, সেটা আমরা তো হার্ড কপি তো পাবো, অর্থাৎ আপনাকে কপি তো পাবো না, সফট কপিটা পাবো জি এগুলো বা সবকিছু ডিসক্রিপশনটা? হ্যাঁ, সবকিছু আপনাদেরকে হচ্ছে গ্রুপে প্রোভাইড করা হবে। আচ্ছা, আরেকটা হলো যে আমাদের মধ্যে আমরা অনেকেই আপনার কোরে আছেন, সবাই হয়তো একাডেমিক্স এর নাই, কিন্তু পিটি আমরা করে করি। কোনো চেঞ্জ নাই, এটা এখন সেম এস বিফোর, মানে আগে যে এখন সিস্টেমটা ছিল সেম টু সেম। এখন সবাই এটা কিন্তু এটা এটা শুধুমাত্র হচ্ছে আমাদের পিটি একাডেমিকের জন্য এবং পিটি ইউকেপিআই, বুঝতে পেরেছেন? আচ্ছা, পিটি পিটি কোরের জন্য কোনটা বাদ যাবে? হ্যাঁ, Speaking এর? পিটি কোডের জন্য এখানে আপনার বাদ যাবে হচ্ছে আপনার হচ্ছে রিটেল লেকচারটা বাদ যাবে, এটা পিটি করে থাকবে না। তারপরে আচ্ছা, হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন, এটা বাদ যাবে। এইগুলো জি পিটি করে থাকবে না। রিড অ্যালাউড থাকবে, রিপিট সেন্টেন্স থাকবে, ডিসক্রাইব ইমেজ থাকবে, তারপর আনসার শর্ট কোশ্চেন থাকবে, রেসপন্ড টু সিচুয়েশন থাকবে। এখন আমরা হচ্ছে পিটি কোরের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। আপনাদের হচ্ছে পিটি একাডেমিক এর মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে কোনো অসুবিধা আছে? না, শুধু নেই। ওকে। না, আমারও সমস্যা আসসালামু নেই, আমি আলাইকুম। জেনে রাখলাম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, রিপিট হ্যাঁ, সেন্টেন্স নেয়া, রিপিট সেন্টেন্স তো আসবে 10 থেকে 12টা। জি ভাই ধরেন আমি এখানে যদি আমি একটা বা দুইটা খারাপ বলে ফেলি, তাহলে মার্কসটা কি পুরাটার উপরে এফেক্ট পড়বে নাকি ওই একটা বা দুইটার
মার্কটাই কমবে? আপনি হচ্ছে পুরাটার উপর ইফেক্ট পড়বে না, এটা তো আর 10টা একবারে গড় হবে, সো একটা দুইটা খারাপ বললে ভাই খুব বেশি একটা ইফেক্ট পড়ে না, বুঝতে পেরেছেন? জি ভাই। আর এই রিপিট সেন্টেন্সে আপনি যদি ফ্লুয়েন্সি মেনটেন করতে পারেন তাহলে আপনার মার্ক খারাপই আসবে না, বুঝতে পেরেছেন? আপনি জি ভাই। 50% ফ্লুয়েন্সি মেনটেন করে বলেন, কোনো অসুবিধা নেই, আপনাকে স্কোর দিবে মিনিমাম 65 to 70 দিবে। এখন ইনশাল্লাহ যে ভাই। স্লাইডটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পিটি কোর এর জন্য হচ্ছে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কাজ করবে। এখানে হচ্ছে তারা রিড অ্যালাউডে পাবে হচ্ছে 22.2 মার্ক, এবং রিডিং এ এই রিড অ্যালাউড থেকে 22.1 মার্ক যাবে, এবং রিপিট সেন্টেন্সে থাকবে 32, এবং লিসেনিং এ থাকবে রিপিট সেন্টেন্স থেকে 19.7। ডিসক্রাইব ইমেজে তারা পাবে 22.2। তাদের রিটেল লেকচারটা থাকবে না, সেখানে তারা রেসপন্ড টু এ সিচুয়েশনে পাবে 11.1, এবং আনসার শর্ট কোশ্চেনে পাবে 2.4। এই হচ্ছে যারা পিটিই কোড দিবে তাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এইখান থেকে তারা টোটাল 90-র মধ্যে রিডিং এ যাবে 22 এবং লিসেনিং এ যাবে 36.2। বুঝতে পেরেছেন সবাই? আর হচ্ছে কেউ যদি হচ্ছে ই করেন, পিটি কোড করেন, আমাকে হচ্ছে ক্লাস শেষে একটু জানায় রাখবেন। কারণ হচ্ছে আপনাদের কিছু কিছু জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে পিটি একাডেমিক যেখানে ফোকাস দিবে না সেখানে আপনাদের একটু ফোকাস দিতে হবে, বুঝতে পেরেছেন? জি। ওকে, জিকরুল ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে পিটি একাডেমিকটাই তো সবাই প্রিফার করে। স্কিল না, মাইগ্রেট পিটি আপনি যদি হচ্ছে পিটি দিয়ে হচ্ছে কানাডাতে যান, বা হচ্ছে আপনার হচ্ছে এজেন্সি থেকে বা আপনার লয়ার যদি বলে পিটি কোড দিতে, তাহলে আপনি স্কিল মাইগ্রেশনটা পিটি কোড দিয়েও করতে পারবেন, বুঝতে আচ্ছা। পেরেছেন? আর জি। পিটি কোডটা হচ্ছে মোর দেন 5 টাইমের ইজিয়ার দেন পিটি একাডেমিক, আচ্ছা। মানে 5 গুণ সহজ বলা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে দেওয়া যাবে। একাডেমিকটা এখানে যেহেতু কঠিন, হ্যাঁ, এটা শিখলেই এখানে কোডও যদি পারা যাবে। হচ্ছে কেউ পিটি কোর করতে চায় তাহলে তাকে বন্ড সাইন দিয়ে তারপরে হচ্ছে কোর্স স্টার্ট করবে, যে সে তার ডিজায়ার হিট করবে। আলহামদুলিল্লাহ। বুঝি নাই কি বলেন ভাইয়া? বললাম এখানে কেউ যদি পিটি কোড দেয় আপনাদের মধ্যে, জি, তাহলে জি। তাকে ডিরেক্টলি বন্ড সাইন দিয়ে দিব যে ভাই আপনি আপনার ডিজায়ার স্কোর হিট করতে পেরেছেন, তারপরে কোর্স স্টার্ট করব, মানে এতটাই ইজি এটা। কনফিডেন্স পাচ্ছি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। করেন। ঠিক আছে ভাই, আমি আপনাদেরকে সেম কনফিডেন্স পিটি একাডেমিকেও দিব, আপনার ক্লাসটা করেন দেখেন। তো এখানে আমরা হচ্ছে এখন একটু সিলেবাস নিয়ে কথা বলবো, সিলেবাস নিয়ে কথা বলে তারপরে আমরা হচ্ছে আমাদের মডিউল ক্লাসে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদের স্পিকিং সেকশন, এই স্পিকিং সেকশনে আমরা 4টা ক্লাস রেখেছি। 4টা ক্লাসের মধ্যে আমরা আজকের ক্লাসে করব রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্স। ডিসক্রাইব ইমেজ যেহেতু 5টা থেকে 6টা আসবে, এখানে বিভিন্ন টাইপ আছে, গ্রাফ আছে, পাই চার্ট আছে, আর হচ্ছে র পিকচার আছে, তারপর প্রসেস চার্ট আছে। আহ, প্রায় আমাদের 4 ধরনের পিকচার আছে, সো এগুলো আমাদেরকে এলাবোরেট করতে হবে, তাই ডিসক্রাইব ইমেজের জন্য একটা ক্লাস। এই টোটাল 2টা, ডিটেল লেকচার এন্ড আনসার শর্ট কোশ্চেন এবং রেসপন্ড টু সিচুয়েশন, আমরা এই 3টা একদিনে কভার করার চেষ্টা করব। এই আচ্ছা। হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, এবং সামারাইজ গ্রুপ ডিসকাশন, এটা যেহেতু অনেক বেশি মার্ক, এটার জন্য আমরা হচ্ছে একটা আলাদা সেপারেট ক্লাস রাখবো। এই টোটাল 4টা ক্লাসে আমরা হচ্ছে স্পিকিং শেষ করব। তারপরে হচ্ছে রাইটিং, এটা অনেকটাই ইজি, আপনাদেরকে খুব ইজি ভাবে আমি বিষয়টা বুঝাই দিব। এখানে আমরা একটা ক্লাস থেকে 1.5টা ক্লাস হলে এনাফ, একটা ক্লাস ধরেন। তারপরে আছে লিসেনিং সেকশন, লিসেনিং সেকশনে আমাদের হচ্ছে 2টা ক্লাস করব আমরা, এবং রিডিং সেকশনে আমরা 2টা ক্লাস করব। তাহলে অলমোস্ট আমরা হচ্ছে 9টা ক্লাসে আমাদের কোর্সের যে কোশ্চেন মডিউল গুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারবো। তাহলে যে রেস্ট অফ দা ক্লাস আমরা কি করব, মক রিভিউ করব। এই সময় আপনারা মক দিবেন, আমি সেই মক গুলো সলিউশন করব। অনেকে বলবে যে ভাই আমার 70 টার্গেট, অনেকে বলবে 58 টার্গেট, তাহলে তার টার্গেট অ্যাচিভ করার জন্য কোন কোশ্চেনে কত পার্সেন্ট মার্ক তাকে পেতে হবে, এগুলো A to Z তাকে ডিসকাস করে দিব, সে ওই টার্গেট সেট করে প্র্যাকটিস করবে। তো যখন আপনাদের মক রিভিউ করব, সেই মক রিভিউ করার পরে আমি যদি বলি যে আপনি এক্সাম দেন, রেজিস্ট্রেশন করেন, তাহলে আল্লাহ তাআলা যদি কোনো বিপদ না দেয়, আপনারা অবশ্যই আপনাদের ডিজায়ার স্কোর হিট করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করি। আমরা আজকে বলবো রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্স। তো রিড অ্যালাউডটা অ্যাকচুয়ালি কেন পিটি তে দিয়েছে এটা আগে আমাদের জানতে হবে।
পিয়ারসন মূলত আইডেন্টিফাই করতে চায় আমরা যখন একটা মানুষের সাথে ইংলিশে কমিউনিকেশন করব তখন আমাদের ভয়েস, অ্যাকসেন্ট, স্পিচ, রিদম এটা কেমন হবে, এটা মূলত পিয়ারসন জাস্টিফাই করতে চায়। দ্যাটস ওয়াই তারা হচ্ছে রিড অ্যালাউডটা এখানে রেখেছে। তো রিড অ্যালাউডটা যখন আমরা পড়বো তখন আমরা এমন ভাবে পড়বো যে আমরা একটা মানুষের সাথে কথা বলতেছি। সো আমি এখন এই রিড অ্যালাউডটা পড়ার সময় যত প্রকার মিস্টেক হয় সবগুলা মিস্টেক আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে পারফর্ম করতে হবে। তো চলেন আমরা স্টার্ট করি। তো আমি একটা প্যাসেজ এখানে আপনাদেরকে দেখাবো, সেই প্যাসেজটা আপনারা বিভিন্ন ভাবে পড়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। কারণ এটা একটা প্যাসেজ। এখন এই প্যাসেজটা আমাকে প্রিপারেশন নেওয়ার জন্য 35 সেকেন্ড সময় দিবে। এই 35 সেকেন্ড সময় আমার রিভার্স কাউন্ট হতে থাকবে এবং রিভার্স কাউন্ট হওয়ার সময় আমি এখানে প্যাসেজটা পুরো রিভিশন দিব। রিভিশন দেওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে যে ওয়ার্ড গুলো হচ্ছে আমার ডিলেমাটিক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সেই ওয়ার্ড গুলোকে আমি হচ্ছে হাইলাইট করব। হাইলাইট করে দেখবো যে হ্যাঁ এগুলোর প্রোনাউন্সিয়েশন আমি ঠিকঠাক মতো করতে পারি। যেই জিরোতে চলে আসবে মাইক্রোফোনটা আমার অটোমেটিক অন হয়ে যাবে। এই যে মাইক্রোফোন অন, এখন আমার রেকর্ড চলতেছে এবং এই রেসপন্সটা 40 সেকেন্ড পর্যন্ত আমি রেসপন্স দিতে পারবো। এই 40 সেকেন্ডের মধ্যে ধরেন আপনার 25 সেকেন্ডের মধ্যে রেসপন্স দেওয়া শেষ, আপনি যদি অটো সাবমিটের আশায় বসে থাকেন তাহলে আপনার আশেপাশ থেকে যারা রিড অ্যালাউড করবে তাদের নয়েজ আপনার মাইক্রোফোন রিসিভ করবে। এই যে পিয়ারসনের এক্সাম আপনারা যে হেডফোন দিয়ে দিবেন সেই হেডফোন হাতে নিয়ে বসে আছি, সেটা আমি একদম নিজে চেক করেছি, একদম সুপার সুপার ডুপার নয়েজ ক্যান্সেলেশন। বুঝতে পেরেছেন? মানে অবাক হয়ে যাবেন এতটা পাওয়ার। তবে একটা জিনিস মজার, সেই জিনিসটা হচ্ছে কি আপনি যতক্ষণ কথা বলবেন ততক্ষণ এটার ভিতরে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ থাকবে। যখনই আপনি কথা বলা স্টপ করে দিবেন তখনই নয়েজ ক্যান্সেলেশন মোডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তখন আশেপাশের নয়েজটা সে নেওয়া শুরু করে। তাই এই জন্য আপনি যদি অটো সাবমিটের আশায় বসে থাকেন তাহলে আশেপাশ থেকে যারা রিড অ্যালাউড করবে তারা কি করবে, তাদের নয়েজটা আপনার মাইক্রোফোন রিসিভ করবে, তখন সেটা সরাসরি আপনার ফ্লুয়েন্সিকে এফেক্ট করবে, যার ইফেক্ট করবে আপনার স্কোরের উপরে। বুঝতে আচ্ছা, পেরেছেন? তো জি। দ্যাটস ওয়াই যখনই রিড অ্যালাউডটা পড়া শেষ হবে তখনই সাবমিট বাটন ক্লিক করে দিবেন বা নেক্সট বাটনে ক্লিক করে সামনে চলে যাবেন, একদমই সময় নষ্ট করবেন না। আচ্ছা, তো এখানে কি চল, দাগানোর জন্য যে কার্সর, যদি কম্পিউটার উপরে কার্সর দিলে আবার দাগানোর অপশন থাকবে, তাই তো? জি ভাইয়া, না দাগানোর কোনো অপশন থাকবে না। না, এই যে আপনি যে দাগাতে কঠিন না না, শব্দটা যখন আমি দাগাবেন। তো আমি তো এটা জুমে আছি, এখান থেকে জি। কাস্টমাইজ করে দাগাইছি, ওইখানে আচ্ছা, কোনো ওরকম অপশন থাকবে না। আচ্ছা। তারপরে চলেন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্যাসেজটা আমি এমন ভাবে পড়বো যে আমি 8-10 বছর যাবত ইংলিশের সাথে একদমই সংযুক্ত না, আমি জব হোল্ডার। তো ওইভাবে আমি প্র্যাকটিস করব, দেখেন আমাকে কেমন স্কোরিং করে। Plants play a crucial role in ecosystems, serving as a foundation and contributing to human well-being by providing resources such as food and medicine in order to gain a deeper understanding of how plants can adapt and remain resilient in the face of challenges like climate change. Scientists have developed an innovative mathematical model. এটাকে এখন আমি যদি বাংলায় কনভার্ট করি তাহলে আপনার রিড অ্যালাউডটা হয়েছে এরকম: কি অবস্থা ভাই, কেমন আছেন, দিন কাল কেমন যাচ্ছে। এভাবে কেউ যদি আপনার সাথে কথা বলে আপনি কি তার সাথে ফার্দার কমিউনিকেশন করবেন? আর কখনো না। কখনোই না। বুঝতে পারছেন? কারণ এটা পসিবলই না, মানে একটা মিনিমাল কনভারসেশন শেষ করতে তার মনে হয় যে 2 ঘন্টা সময় লাগবে। তো আমি এখন যেভাবে রিড অ্যালাউডটা বললাম সেটাও একদম সেম টু সেম। তো দেখি এখন আমাকে তারা কেমন স্কোরিং করে।
আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ড পড়েছি, প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে প্রনাউন্স করেছি। তো দেখি এখন আমাকে কেমন স্কোরিং করে। Plants play a crucial role in ecosystems, serving as a foundation and contributing to human well-being by providing resources such as food and medicine. দেখেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করেছি, তারপর আমাকে কন্টেন্টে 30 দিয়েছে এবং প্রনাউন্সিয়েশনটা আমার মোটামুটি একবারে ভুল হয় নাই। তারপর আমাকে 10 দিয়েছে এবং ফ্লুয়েন্সিতে 22। আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র এই ফ্লুয়েন্সির স্কোরটাই ঠিক আছে, আর কোনো স্কোরই ঠিক নেই। তো এখন আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যখন কোনো মানুষ কোনো সফটওয়্যার তৈরি করে, আপনি যখন এআই এর উপর ভিত্তি করে পরীক্ষা দিবেন, তাহলে তার দুর্বলতার জায়গাটা আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি এটাকে ক্র্যাক করতে পারবেন না। আমি আপনাকে বলেছিলাম যে তিনটা জিনিস এখানে, তিনটা মার্কিং ক্রাইটেরিয়া আছে এখানে: কন্টেন্ট, প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি। আমি বলেছিলাম আপনাদেরকে যখন কোনো সফটওয়্যার ডিজাইন হবে তখন একটাকে বেস ধরে তাদের ডিজাইন করতে হবে, আদারওয়াইজ তারা ভালো করে প্রোগ্রামিং করতে পারবে না, সেটা কখনো পারফেক্ট রেজাল্ট দিবে না। তো এইখানে যে বিষয়টার উপর সে ফোকাস করেছে স্পিকিং সেকশনে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। আমি এখানে সামান্য একটু ফ্লুয়েন্সি ইমপ্রুভ করব, একদম সেম টু সেম ভাবে বলবো, দেখবেন যে প্রনাউন্সিয়েশন এবং কন্টেন্ট এই দুইটার স্কোর অটোমেটিক বেড়ে গেছে। তো এখন চলেন দেখি আমরা। Plants play a crucial role in ecosystems, serving as a foundation and contributing to human well-being by providing resources such as food and medicine. In order to gain a deeper understanding of how plants can adapt and remain resilient in the face of challenges like climate change, scientists have developed an innovative mathematical model. এখন দেখেন, আমি একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করার জন্য যতটুকু সময় দরকার তার থেকে বেশি সময় নিয়েছি। যেমন প্ল্যান্টস প্লে এ ক্রুশিয়াল রোল ইন ইকোসিস্টেমস, ইকোসিস্টেমস, আর এটাকে আমরা বলি কি ইকোসিস্টেমস, আর এখন বললাম কি ইকোসিস্টেমস। তো যখনই একটা ওয়ার্ড প্রনাউন্স করার জন্য যতটুকু সময় দরকার তার থেকে বেশি সময় আপনি যখন নেবেন, তখন আপনার স্ট্রেস এবং হচ্ছে স্পিড দুইটাই নেগেটিভ হবে। এবং এখানে যেভাবে রিডালগটা বললাম, এটাকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে হবে, কি অবস্থা ভাই, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, মনে হবে কি আপনি ডিপজলের সাথে কথা বলতেছেন। বুঝতে পেরেছেন? তো এখন আমরা দেখি আমাদেরকে কেমন স্কোরিং করে। আমরা আগেরটার থেকে তো সামান্য এখানে ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করেছি। Plants play a দেখেন, যখন আমার ফ্লুয়েন্সি বেড়ে গেছে তখন আমার প্রনাউন্সিয়েশন 10 থেকে হয়ে গেছে 47 এবং কন্টেন্ট 30 থেকে হয়ে গেছে কি 59। আমি কি এখানে কি অন্যরকম ভাবে বলেছি, নাকি আমি জাস্ট এখানে শুধুমাত্র ফ্লুয়েন্সি ইমপ্রুভ করেছি বলেন? ফ্লুয়েন্সি। একদম, এই ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করার সাথে সাথে আমার কিন্তু বাকি দুইটার স্কোর অটোমেটিক বেড়ে গেছে। মেইন এক্সামেও এই জিনিসটাই কাজ করবে। আপনার ফ্লুয়েন্সি যখন স্পিকিং সেকশনে ঠিকঠাক থাকবে তখন আপনি এমনিতেই অনেক ভালো স্কোর করবেন। এই জন্য আপনি সব স্যাক্রিফাইস করবেন, কিন্তু ফ্লুয়েন্সি কখনো স্যাক্রিফাইস করবেন না। তো এখন চলেন আমরা ধাপে ধাপে এগুলো দেখবো। তো এইভাবে এখন আমরা যদি রিজাল্ট পড়ি, দেখেন আমাদের এখানে স্ট্রেসটা নেগেটিভ বলেছিলাম, একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করার জন্য যতটুকু সময় দরকার তার থেকে বেশি সময় নিয়েছি, এবং স্ট্রেস নেগেটিভ মানে কি স্পিডটাও নেগেটিভ। এখন আমরা যখন একটা মানুষের সাথে নর্মালি কথা বলি তখন আমরা কিভাবে কথা বলি, কি অবস্থা ভাই, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, বাসার সবাই কেমন আছে। তো এখন এই রিদম মেনটেন করে আমি যদি রিড অ্যালাউডটা পড়ি তাহলে আমাকে রিড অ্যালাউডটা পড়তে হবে এইভাবে: Plants play a crucial role in ecosystems, serving as a foundation and contributing to human well-being by providing resources such as food and medicine. In order to gain a deeper understanding of how plants can adapt and remain resilient in the face of challenges like climate change, scientists have developed an innovative mathematical model.
Plants play a crucial resources such as food and medicine. In order to gain a deeper understanding of how plants can adapt and remain resilient in the face of challenges, plants play a crucial role in দেখেন আমাদেরকে এখানে 75 দিয়েছে, কন্টেন্টে 81, প্রোনাউন্সিয়েশনে 76, ফ্লুয়েন্সিতে 71, প্রোনাউন্সিয়েশন একুরেসি 100%, ফ্লুয়েন্সি 100%। তো এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে পুরো 75 পেলাম। এখন এই প্যাসেজটাই আমি এখন আরেকটু অন্যভাবে বলবো, মানে এই যে এখানে যে 75 পেয়েছি এটা আপনার মেন এক্সামে গিয়ে মিনিমাম 10 থেকে 15 বাড়বে, মানে এটাই 85 থেকে 90 হবে যখন আপনি রিড অ্যালাউড পড়বেন এবং আপনার স্পিড যখন 100 এর নিচে থাকবে এবং আপনি যখন এটা 60 প্লাস ক্রস করবেন অ্যাপ ইউনিতে, তখন বুঝবেন যে আপনার রিড অ্যালাউডটা একদম ঠিক আছে। তারপরে আমার চলেন। আমার একটু প্রশ্ন ছিল যে করলো ভাই, হ্যাঁ বলেন। আমি অ্যাপেনিউ অ্যাপসটা এর আগে ইউজ করছি লম্বা সময়ের জন্য, বাট আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। মনে হয়েছে যে আমার কিছু প্রপার গাইডলাইন দরকার। আপনি যেরকম দেখালেন স্পিড এর একটা ইস্যু, স্ট্রেস অ্যান্ড স্পিড যদি 100-র বেশি কখনো হয়ে যায় সেই ক্ষেত্রে কি মার্ক এই ডিস্ট্রিবিউশন বিশেষ করে ফ্লুয়েন্সি তে কোনো সেটার হ্যাঁ, এটাই এখন আমি ইম্প্যাক্ট আসে? আপনাকে দেখাবো। এটাই জি এখন আমি আপনাকে দেখাবো। এখন আমি এটাকে অনেক স্পিডে বলবো, খুব রাশ করবো। তো এখন দেখি আমাকে কেমন স্কোর দেয়। Plants play a crucial role in ecosystems, serving as a foundation and contributing to human well-being by providing resources such as food and medicine. In order to gain a deeper understanding of how plants can adapt and remain resilient in the face of challenges like climate change, scientists have developed an innovative mathematical model. রাশ ফায়ার করে দিলাম। জি এখন এটাকে যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে রিড অ্যালাউডটা হবে এরকম। কি অবস্থা ভাই, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? বাসায় সবাই কেমন আছে? আচ্ছা কয়টা কথা বুঝলেন? আচ্ছা, বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, তো এখানেও সেম টু সেম একই ঘটনা ঘটেছে। plants play a crucial দেখেন এখানে আপনার স্পিড যখন হচ্ছে 1, আমি এখানে ধরেন 5টা কথার মধ্যে আপনি 2টা বুঝেছেন, 3টা বুঝেননি, তাহলে এটা হয়ে যাবে কি নয়েজ। তাহলে আপনার রিড আচ্ছা অ্যালাউডের স্পিড যখন 120 প্লাস হবে তখন সেটা রিড অ্যালাউড থাকবে না, সেটা হয়ে যাবে নয়েজ। বুঝতে পেরেছেন? আচ্ছা তখন আপনি আচ্ছা, এখানে ভালো স্কোর পাবেন না, কারণ সফটওয়্যারটা তখন আপনার ওয়ার্ড গুলোই ডিটেক্ট করতে পারবে না যে অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ স্পিকিং। বাট এইখানে তো 90 দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ, এটাই তো ফাঁদ। তাই? ধরেন আমি যদি সেলফ প্রিপারেশন নিতাম, আমি হ্যাঁ। অনেস্টলি স্পিকিং, আমি যদি সেলফ প্রিপারেশন নিতাম আমি চিন্তা করতাম, আরে নর্মালি ভাবে বললাম, আপনারাই বলেন যে আপনাদের কাছে কোন রিড অ্যালাউডটা খুব ভালো লেগেছে, আগেরটা না? হুম, হ্যাঁ, বোঝা একটা গেছে স্মুথ হ্যাঁ, একটা রিদম রিদমে নিয়ে আপনি। পড়েছে, হুম, কিন্তু এখানে কিন্তু কোনো রিদমই মেনটেন করেনি, কিন্তু তারপরে এখানে বেশি স্কোর দিয়েছে। তো তখন আমি চিন্তা করলাম যে আরে এইভাবে বলে যেহেতু বেশি স্কোর দেয় তাহলে মনে হয় আমাকে স্পিডেই পড়তে হবে। আমি কিন্তু এইভাবেই পড়তাম এবং মেন এক্সামে এইভাবে যেতাম আর ধরা খেতাম। আমাদের কাছে অনেক স্টুডেন্ট এসেছে, তারা হচ্ছে একজন বলতেছে, মানে একটা স্টুডেন্ট সে বলতেছে যে ভাইয়া আমি তো অ্যাপিউনিকে বিলিভ করি না। কেন অ্যাপিউনিকে বিলিভ করেন না? কই আমি মক টেস্টে পেতাম 72, মেন এক্সামে আসছে 48। আমি বললাম যে আপু আপনার একটা মক টেস্ট আমাকে শেয়ার করেন। তো ওনার মক টেস্ট আমি শেয়ার করলাম, ওনার সর্বনিম্ন রিড অ্যালাউডের স্পিড 140 আর সর্বোচ্চ হচ্ছে 220। বুঝতে পেরেছেন? উনি প্রত্যেকটা আচ্ছা। রিড অ্যালাউডে 81, 87, 86 এরকম স্কোর পেয়েছে। দ্যাটস ওয়াই তার স্কোরটা অনেক বেশি বেড়ে গেছে। পুরুষদের ভয়েসের ফ্রিকোয়েন্সির চেয়ে মহিলাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি বেশি। বেশি। জি। হ্যাঁ, তো এখন আমাদের মানে ভয়েসের ফ্রিকোয়েন্সিটা 120 থেকে 130-র মধ্যে থাকে, সেই সময় সেই জন্য অনেক সময় স্কোরিং এর উপর একটা ইম্প্যাক্ট আসে। সেটা যদি 150 থেকে 160 রাখা যায় তাহলে আরেকটু বেটার স্কোর পাওয়া যায়। এইটা আসলে কতটুকু ভ্যালিড? এটা আসলে হচ্ছে পিয়ারসনের হেডফোন গুলো এই জন্যই আপডেট করেছে, কারণ ওইখানে যা যদি সবাই চিল্লায় তাহলে কেউ আচ্ছা, ঠিকঠাক মতো এক্সাম দিতে পারবে না। সবাই কিন্তু তাই করে বাস্তবে, হ্যাঁ, হ্যাঁ, এই আমি জন্যই যতটুকু পিয়ারসন শুনেছি। এই জন্যই পিয়ারসন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এএনসি হেডফোন ইউজ করতেছে, মানে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন। আপনি আচ্ছা যখন হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন দিবেন তখনই কিন্তু এআইটা আপনার ভয়েসটাকে চিনে ফেলতেছে। সো আপনি যখন স্পিকিং করবেন তখন আপনার ভয়েস ছাড়া সে ওইখানে কোনো কিছু নিবে না। ওইভাবেই এক্সামটাকে ডিজাইন করা হয়েছে। বুঝতে পেরেছেন? এত টাকা দিয়ে মানুষ এক্সাম দিচ্ছে, যদি নয়েজের কারণে সব ব্লান্ডার হয়ে যায় তাহলে কেউ এক্সাম দিবে না।
তাহলে আপনি গাইড করছেন যে যে স্ট্রেস, এই স্ট্রেসটা আমরা মানে রেঞ্জটা কত রাখতে পারি আমি 80? বলতেছি যে আপনার যে লাউডনেসটা আপনি বাসায় হুম নর্মালি যখন কথা বলেন, ঠিক হুম আছে, সেটা জি থেকে স্লাইটলি একটু হাই করেন, কিন্তু এটা অত বেশি হাই না যে চিল্লাইতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে জি পিচটা 100, তাই তো? পিচ। জি। আর আপনাদের যদি হচ্ছে কারো প্রবলেম থাকে তাহলে পিচ অ্যানালাইজার আছে, সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা একটু দেখবেন যে আপনার নর্মাল ভয়েসের পিচটা কতটুকু থাকে, ঠিক আছে। জি আমার 130 125 এরকম থাকে। তাহলে দ্যাটস এনাফ, আচ্ছা ভেরি এনাফ এটা। তারপরে চলেন আমরা এখানে দেখি আমাদের 120 প্লাস স্পিড হলেই সেটাকে নয়েজ হিসেবে কাউন্ট করা হবে, তখন এই স্কোরটা 90 থেকে আমাদের চলে আসবে 45-এ, 45 to 50-এর মধ্যে। হ্যাঁ, যখন আপনার স্পিডটা 120 প্লাস হয়ে যাবে তখন আপনার আচ্ছা ওয়ার্ডগুলো সফটওয়্যার ডিটেক্ট করতে পারবে না, তখন আপনার স্কোরটা 45 থেকে 50-এর মধ্যে চলে আসবে, এবং আচ্ছা যেটা ওই আপুর সাথেও হয়েছিল, বুঝতে পেরেছেন, যার আচ্ছা কারণে এটা উনি ওনার ডিজায়ার হিট করতে পারেন না, পরবর্তীতে উনি ওনার ডিজায়ার হিট করেছে। তো এখন এখানে দেখেন এই প্রবলেম আমরা আরেকটা ভাইয়ের মধ্যে পেয়েছি, আমি আপনাদেরকে লাইভ হচ্ছে এটা কি দেখাই। এই ভাইয়াটাও সেম প্রবলেমই করেছিল, আমাদের ইমরান ভাই। তো উনি হচ্ছে সেম অ্যাপিনির ফাঁদে পড়েছিল। আচ্ছা আমি আপনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপটা শেয়ার করছি, দেখেন পোলাপান কি সব রিভিউ দেয়। ইমরান ভাই, এই যে ইমরান ভাই, উনি আমাকে ডেডিকেটেড করে একটা কবিতা দিছে, কবিতা দেওয়ার পরে সে এই উক্তিটি লেখা দিছে, মানে এটা যখন একটা স্টুডেন্ট বলে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার টিচারের জন্য। এটাই অ্যাচিভমেন্ট অ্যাজ এ মেন্টর আর এজ এ টিচার, এটাই আপনার অ্যাচিভমেন্ট যখন আপনার স্টুডেন্টরা আপনার প্রশংসা করবে স্পেসিফিকলি। দেখেন এই ভাইয়াও সেম একই ফাঁদে পড়েছিল, এবং ওনার স্পিকিংটা এত বাজে আসতো, আসলে কিন্তু উনি এত বাজে ছিল না, জাস্ট বিকজ অফ ওনার স্পিড ওনাকে আটকে দিচ্ছে। তো দেখেন আমি ওনার হচ্ছে উনি প্রিভিয়াস যে এক্সাম গুলো দিয়েছে সেগুলোর স্কোরটা দেখাই। এই যে উনি আমাকে ডিরেক্টলি বলেছে যে এটা ওনার ফার্স্ট টাইমের স্কোর, দেখেন একটা লোক যদি হচ্ছে রিডিং এ 64 পায়, সে কি স্পিকিং এ 49 পাওয়ার মতো লোক মনে হতে পারে আপনাদের? না সে স্পিকিং এ 49 পাইছে জাস্ট বিকজ অফ স্পিডের ফাঁদে পড়ে। আচ্ছা তারপরে দেখেন এইখানেও দ্বিতীয়বার এক্সাম দিছে, স্পিকিং এ 56। তারপরে তৃতীয়বার যখন এক্সাম দিবে, ঠিক আছে, তখন আমি তাকে ডিরেক্টলি আগে বলে নিছি আপনি একটা স্ট্যাম্প কিনে আনবেন, এবার 60 ক্রস করবেন, লিখে বন্ড সাইন করে দিব। তখন কিন্তু সে আমার কাছে একটা ক্লাসও করে নাই, বলছে ইনশাল্লাহ ভাইয়া আই নিড অনলি 58। যখনই আমি তার রিডিং এর স্কোর পরপর দুইবার হচ্ছে 60 ক্রস করতে দেখেছি, তখনই আমি তার মানে কোয়ালিটিটা আমি মেপে ফেলেছিলাম যে কি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা তখন আমি তাকে এই কথা লিখছি, তো এই কথা লেখার পরে দেখেন এখন তার হচ্ছে স্কোর স্পিকিং এ কত, 69। ইমপ্রুভ হয়েছে আর কি অনেক ডিজায়ার। ওনার 58 ছিল, সেখান থেকে উনি হচ্ছে ই করেছে। তারপরে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এগুলো আসলে আপনাদেরকে দেখার দরকার আছে, না হলে আপনারা তো হচ্ছে অ্যাপিনিটাকে সর্বসর্বাধিক বসে থাকবেন এবং স্কোরটা খারাপ হয়ে যাবে। এই যে এই ভাইয়াটাকেও হচ্ছে প্রচুর সাফার করতে হয়েছে, মানে এই ভাইয়াটা হচ্ছে আগে সেলফ প্রিপারেশন নিয়েছিল, তারপরে আর কি মানে 100% ইনশিওর করার জন্য হচ্ছে আর কি আমার এখানে আসে। তো এই ভাইয়াটার স্পিকিংটা নিয়ে আমার প্রবলেম ফেস করতে হয়েছে। তারপরে এই যে এই ভাইয়াটার মানে রিড অ্যালাউড আমার কাছে রোল মডেল মনে হতো, ঠিক আছে। দেখেন ওনার স্পিকিং এ 84 আসছে। ইউজ তারপরে আরেকটা ভাইয়া আছে, ওনাকে অ্যাপিনি স্কোরই দিত না। আমি বলছি ভাই আপনার রিড অ্যালাউড ঠিক আছে, আপনার রিড অ্যালাউড ঠিক আছে, সবকিছু পারফেক্ট, আপনাকে অ্যাপিনি স্কোর না দিলে আপনি মেন এক্সামে 80 ক্রস করবেন, এটা আমি বলে দিছিলাম, ঠিক আছে। দেখেন কত বড় রিভিউ লেখছে ভাই, একটু যে পোস্ট করবো ফেসবুকে এই জায়গাও রাখে নাই। দেখেন ওনার স্কোরটা, উনি স্পিকিং এ 90 পেয়েছে। হ্যাঁ, তাহলে এখন উনি পরীক্ষা দিয়েছে কবে?
18 মে। এখন উনার 18 মে সকালবেলার মক টেস্টের রেজাল্ট আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে 18 মে সকালবেলার মক টেস্টের রেজাল্ট, এই যে দেখেন 2025-5-18 সকালবেলার মক টেস্টের রেজাল্ট। উনি স্পিকিং এ পেয়েছে 60। একটা লোক স্পিকিং এ 60 পেয়ে কিভাবে 90 পায়? আনবিলিভেবল। তো আমি তাকে আগেই সার্টিফাই করেছিলাম যে ভাই আপনি স্কোর পাবেন, আপনার যত কিছুই হোক আপনি স্কোর পাবেন, কারণ আপনার রিদম ঠিক আছে, আপনার রিড অ্যালাউড আমার পছন্দ হয়েছে। ওকে, তো যাই হোক, অনেক কিছুই দেখালাম ক্লাসের বাইরে। তো ধন্যবাদ। আপনাদের আসলে এসব বোঝার দরকার আছে, না হলে আপনারা হচ্ছে অ্যাপিনিটাকে সর্বসর্বা ভেবে বসে থাকবেন। আমার কাছে মনে হয়েছে, আমি একটু শেয়ার করি যে স্ট্রেসটা অনেকটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি আমার স্ট্র্যাটেজিও কিছুটা চেঞ্জ করেছিলাম, যে স্ট্রেস বাড়িয়ে দেখি, সেক্ষেত্রে এরকম অ্যাপিনিউর স্কোর বেড়ে যায়। এবং আমি মোটামুটি একটা সিদ্ধান্ত এরকম পার্সোনালি নিয়ে ফেলছিলাম যে হয়তো আমার নর্মাল স্পিডের চেয়ে একটু স্ট্রেসের উপর জোর দিয়ে একটু দ্রুত বললে হয়তো এই স্কোরটা যে আরো দেখেন বেশি আসবে। আমার এখানে স্ট্রেস 100%, স্পিড হ্যাঁ, 163, স্পিড। এটা ডেফিনেটলি বাই নয়েজ, এখানে কোনো মানে দ্বিধাই নেই, ভেজাল নাই। এটা কখনোই হচ্ছে ভালো স্কোর আসবে। সো আপনারা তাহলে আপনাদের কেমন স্পিডে পড়তে হবে, আপনারা রিড অ্যালাউড করবেন হচ্ছে 20 থেকে 100 স্পিডের মধ্যে, এবং সবচেয়ে ডিসেন্ট স্কোর আপনি পাবেন যখন আপনার রিড অ্যালাউডের স্পিড 50 থেকে 90-র মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন সবাই? স্পিডটা জি। আচ্ছা। হ্যাঁ, ওয়ার্ডের স্ট্রেসের উপরে কোনো মার্ক নাই, তবে হ্যাঁ স্ট্রেস মেনটেন করে পড়া ভালো। ধরেন আপনার হচ্ছে, আমি বললাম যে ভাই আপনার তো অনেক টাকা, ঠিক আছে, আরেকবার বললাম ভাই আপনার তো অনেক টাকা, কোনটা শুনতে আপনার বেশি ভালো লাগছে? পরেরটা, যেহেতু মানে কথা বলার মধ্যে একটা হ্যাঁ ইয়ে আছে। হ্যাঁ, স্ট্রেসটা কিন্তু মূলত ভালো ওইটাই আছে। করে, স্ট্রেসটা মূলত ওইটাই করে, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলোর ভিতরে সে এমফাসাইজ করে, প্রেসার ক্রিয়েট করে, তখনই স্ট্রেসটা পজিটিভ হয়। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে কোনো পজিটিভ কোনো মার্কসের কোনো না ভ্যারিয়েশন না হবে না। না, মার্কসের কোনো ভেরিয়েশন নেই এখানে, স্ট্রেসের উপরে তারা কোনো মার্কিং রাখেনি। ঠিক আছে। তো আমরা মাঝে মাঝে এইভাবে করি, দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ ইনক্রিজ, এই যে ম্যাসিভটার মধ্যে আমি একটু হচ্ছে প্রেসার দিলাম, এটাই মূলত স্ট্রেস। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। জি ভাই। অন্তন ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আরিফ ভাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। তারপরে হচ্ছে তৃষ্ণা সাহা, আপনি বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। মেহেদী হাসান ভাই আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন আমরা হচ্ছে আরেকটা রিড অ্যালাউড করবো, সেখানে আরো বেশ কিছু মিস্টেক আমরা সেখানে জেনারেট করব। তো এখন দেখেন, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এই প্যাসেজটা এখন নরমালি পড়বো, তারপরে এখানে কিছু মিস্টেক জেনারেট করব। তো চলেন দেখি। The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of warbles, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of warbles, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science. The European starling is known for its আমাদেরকে এখানে 78 দিয়েছে, আমরা যদি স্পিডটা দেখি স্পিডটা আমাদের 100 এর নিচে আছে, 88%। তো এখন আমি এখানে বেশ কিছু মিস্টেক করব। কি কি মিস্টেক করব? ধরেন হচ্ছে আমার এখানে ভার্সেটাইল, ভার্বালস, হুইসেলস, এই তিনটা ওয়ার্ড আমি 35 সেকেন্ড প্রিপারেশন নিয়ে কোনোভাবে প্রনাউন্স করতে পারছি না। তো এখন যে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, যারা পিটিএ কোর আছেন তারা এখন মনোযোগ দিয়ে শুনবেন। তো রিড অ্যালাউড থেকে তো হচ্ছে কন্টেন্টের স্কোর আমার রিডিং এ যাবে,
তো আমি যদি 3টা ওয়ার্ড স্কিপ করি তাহলে তো আমার কন্টেন্টের স্কোর কমে যাবে, আমি রিডিং এর স্কোর কম পাবো। এটা ভেবে আমি এই 3টা ওয়ার্ড শিওর না হওয়া সত্ত্বেও আমি রিড অ্যালাউডটা পড়তে যাব, তো তখন আমার এই ধরনের ঘটনা ঘটবে। The European starling is known for its impressive vocal abilities. These Barcel songbirds have the ability to learn a wide range of wordplays, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. তাহলে আমি এখানে শুধুমাত্র 3টা ওয়ার্ডে একটু মিসপ্রনাউন্স হয়েছে প্লাস ফ্লামিং হয়েছে, আর কোনো কিছুই হয় না। বাকিটুকু আমি একদম 90 পাওয়ার মতো করে বলে গেছি। তো এখন দেখি আমাকে কেমন স্কোরিং করে। The আমাকে এখন 61 স্কোরিং করেছে জাস্ট 3টা ওয়ার্ডের জন্য। আমার কন্টেন্টের স্কোর চলে এসেছে 65, প্রনাউন্সিয়েশন 66 এবং ফ্লুয়েন্সি 55। তো এখন আমার এখানে ফ্লুয়েন্সিটা ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি যদি ওয়ার্ডগুলো স্কিপ করে যাই তাহলে আমার ফ্লুয়েন্সিটা সেফ হবে। এখন ফ্লুয়েন্সিটা যখন আমি সেভ করতে পারবো তখন দেখি আমার স্কোরটা কেমন আসবে। The European starling is known for its impressive vocal abilities. These songbirds have the ability to learn a wide range of calls and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. The European starling is known for its impressive vocal abilities. These songbirds have the ability to learn a wide range of calls and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in. The European starling is known for. এখানে মনে হয় স্পিড বেড়ে গেছে, এই তো যার কারণে স্কোরটা একটু আর কি বাড়ছে। তবে এটা আপনার হচ্ছে 75 এর মতো স্কোর আসবে, বুঝতে পেরেছেন? কারণ এখানে আপনি ফ্লুয়েন্সিটা সেভ করতে পেরেছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল জিগরুল ভাই, যেহেতু আমি হ্যাঁ। 3টা ওয়ার্ড মিস করলাম, হুম, এটা কি রিডিং এর স্কোরের উপরে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট জি করবে? এখানে দেখেন আমার কন্টেন্টের স্কোরটা কমে গেছে, হুম, বুঝতে পেরেছেন? জি, কন্টেন্টের স্কোরটা কমে গেছে। আমি যদি নরমালি পড়ি সবগুলো তখন দেখবেন যে কন্টেন্টে আমাকে এখানে 90 তে 90 দিবে, কিন্তু এখানে যেহেতু আচ্ছা 3টা ওয়ার্ড স্কিপ করেছি দ্যাটস ওয়াই আমার কন্টেন্টের স্কোরটা কখনোই 90 আসবে না। আচ্ছা, ঠিক আছে। তো এই কন্টেন্টের স্কোরটা তো সরাসরি রিডিং এ যাবে যারা পিটি কোড, আর পিটি একাডেমিকের এখন আর এটার প্রবলেম নাই, রিডিং এ যাবে না, সব স্পিকিং এ 3টা গড় করে একসাথে মার্ক আসবে। ভাই তাহলে কি ভাই পিটি একাডেমিকদের কি ওয়ার্ড স্কিপ করার সুযোগ আছে? ওই যে বললাম 3টা গড় হয়ে মার্ক আসবে। আপনি যদি হচ্ছে ওয়ার্ড স্কিপ করেন তাহলে তো এখানে কন্টেন্টের স্কোর কমে যাবে, তাহলে 3টার গড় হয়ে তো স্কোর ভালো আসবে না। ও আচ্ছা আচ্ছা। ওয়ার্ড আপনি স্কিপ করতে পারবেন ফ্লুয়েন্সি রক্ষার্থে সর্বোচ্চ 2টা থেকে 3টা, কিন্তু সবগুলো তো আপনি করতে পারবেন না। মানে এটা ইন্টেনশন রাখা যাবে না? জি মানে সেই ক্ষেত্রে ভালো হবে কোনটা, আমরা কি স্কিপ করে যাব না? অবশ্যই, এটাই তো আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখালাম যে আচ্ছা, আপনারা যদি স্কিপ করেন তখন আপনার ফ্লুয়েন্সিটা সেফ থাকতেছে, আর ফ্লুয়েন্সিটা যখন ভালো থাকবে তখন কন্টেন্ট প্রোনাউন্সিয়েশনের স্কোর ভালো আসবে। ওকে, মানে খুব বেশি কঠিন শব্দ মনে হলে যদি ওই সময় হুম, যদি তাহলে দেখেন skip যে করে- খুব বেশি কঠিন শব্দ উচ্চারণ করতে গেলে জিভ বাই দাঁতে কামড় লাগতে পারে, দাঁতে দাঁতে গিট্ট লাগতে পারে তখন স্কিপ করবেন। ফাম্বলিংটা চলে আসে মানে হ্যাঁ অনেক হ্যাঁ, সময়। এটাই হচ্ছে মানে একটু হেজিটেট থাকলে ফাম্বলিং চলে আসবে, এটাই সবচেয়ে বড় ঝামেলা। এখন আমরা দেখবো আরেকটা মিস্টেক, যে মিস্টেকটা আপুরা সবচেয়ে বেশি করে। মিস্টেকটা কি? মিস্টেকটা হচ্ছে একটা ওয়ার্ড মিসপ্রোনাউন্স করেছে, সেটাকে আবার সঠিকভাবে প্রোনাউন্স করতে যাবে সাথে সাথে। তো দেখেন এটা যদি করি তাহলে আমাদের কেমন হয়। The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of wordplays, warbles, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. The European starling is known for its impressive vocal abilities.
These versatile songbirds have the ability to learn a wide range of wordplays, warbles, whistles, calls, and songs throughout their lives, making the European starling দেখেন একদমই ডিস্ট্রয় হয়ে গেছে, অনলি 60 চলে আসছে। এখন এইটা যে আমি ভুল পড়লাম, এই ভুলভাবে যদি পড়ে যাই তাহলে দেখেন কেমন স্কোর আসে। The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of wordplays, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that stars also excel in problem-solving tasks. The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of wordplays, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that stars also excel in problem-solving tasks. বুঝতে পেরেছেন? জি, জিকরুল, আমার একটা প্রশ্ন আছে যে এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে স্কোরিং দেখালেন হুম হুম। এটা মানে ওয়ার্ডটা মিস করার চেয়ে মিস প্রোনাউন্স করলে মার্ক বেশি পাচ্ছি, মিস করার থেকে মিসপ্রোনাউন্স করলে আপনি হচ্ছে মার্কস mark- বেশি পাচ্ছি। হ্যাঁ বেশি পাচ্ছেন। তাহলে আমরা মিস প্রোনাউন্সও করতে পারবো, মানে মার্কস বেশির জন্য। না না, মিসপ্রোনাউন্স আমি এটা করতে বলবো না। মিসপ্রোনাউন্স হচ্ছে আপনার এখানে দেখেন কন্টেন্টের স্কোর চলে আসছে 82। আমি বলতেছি যে আপনি একটা ওয়ার্ড মিসপ্রোনাউন্স করে সেটা যদি আপনি তখন ঠিক করতে যান, হ্যাঁ, আচ্ছা, তখন অনিচ্ছা আপনার সত্ত্বে হয়ে গেছে। হ্যাঁ ফ্লুয়েন্সিটা নষ্ট হয়। আপনি দেখেন প্রিভিয়াস স্কোর গুলা যদি দেখেন তাহলে দেখেন যে সবগুলার ফ্লুয়েন্সি খারাপ, ফ্লুয়েন্সি 51, আর বাকি সবগুলা স্কোরই ডিসেন্ট স্কোর। কিন্তু ফ্লুয়েন্সিটা বেশি খারাপ হওয়ার কারণে স্কোরের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে। আর এখানে দেখেন আপনার ফ্লুয়েন্সিটা একটা ডিসেন্ট পর্যায়ে আছে। বুঝতে পেরেছেন? জাস্ট ফ্লুয়েন্সিটাকে সেভ করার জন্য আমরা মূলত এটা করলাম, যেভাবে আছে সেভাবে। এখন আমি আপনাকে পুরোটা ভেঙে দিই। সবচেয়ে বেশি নেগেটিভ মার্কিং হয় মিসপ্রোনাউন্সে, তারপরে হচ্ছে পজ। তো এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি যদি একটা মিসপ্রোনাউন্স করেন সেটা যদি ঠিক করতে যান আপনার মার্ক মাইনাস হবে 7 to 9। আর যদি আপনি মিসপ্রোনাউন্স করে সোজাসুজি ফ্লুয়েন্সি মেনটেন করে চলে যান তাহলে আপনার মাইনাস হবে 2 থেকে 5। বুঝতে পেরেছেন? Okay, জি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সব ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার। জি, ভাই ক্লিয়ার। ভাই এখানে ফ্লুয়েন্সি দেখাচ্ছে 64, এটা কি ডিসেন্ট স্কোরের জন্য 64 থেকে 65 থাকাটাই ভালো হবে নাকি এটা ইমপ্রুভ আর করা? এটা ফ্লুয়েন্সিটা যথেষ্ট ভালো আছে। আপনি হচ্ছে যখন ফ্লুয়েন্সিটা আপনি হচ্ছে 60 to 70 এর মধ্যে থাকবে, স্পিড 100% এর নিচে রেখে, তখন জি। এটা মেন এক্সামে আরো বাড়বে। জি, বুঝতে পারছি। এখন অনেকেই বলে অ্যাপ ইউনিট থেকে মেন এক্সামে স্কোর কম আসে। ভাই এটা টোটালি ডিপেন্ড করে আপনি প্র্যাকটিস কিভাবে করতেছেন সেটার উপর। আপনার প্র্যাকটিসটা যদি রাইট ওয়েতে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি স্কোর বাড়বে। আমি যখন অ্যাপ ইউনিটে প্র্যাকটিস করতাম আমার মক টেস্টে সর্বোচ্চ স্কোর থাকতো 72 থেকে 74, কিন্তু মেন এক্সামে আসছে 82, কারণ আমার প্র্যাকটিসের সিস্টেমটা ঠিক ছিল। আমার ফ্রেন্ড একই সাথে প্র্যাকটিস করলাম, ও হচ্ছে ওর মকে আসতো হচ্ছে 76, 78, 79, ও পাইলো 57। কেন? কারণ হচ্ছে ওর ওই যে স্পিড, তারপরে হচ্ছে আরো বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম ছিল, সে ওইগুলা অ্যাপিনিকে সবচেয়ে বেশি ভরসা করেছে, দ্যাটস ওয়াই ধরাটা খেয়েছে। আচ্ছা, তো এখন আসি আমরা হচ্ছে স্পিড ভেরিয়েশন। স্পিড ভেরিয়েশনটা কি এটা আমরা দেখব। তো স্পিড ভেরিয়েশনটা যদি আমরা দেখি, তো আমরা স্পিড ভেরিয়েশনটা কখন করি? যখন আমরা ইজি ওয়ার্ড পাই তখন তো একদম সবকিছু মনে করি নিজেদেরকে ইংলিশের জাহাজ, তো ওইভাবে আমরা পড়ে যাই। আর যখন একটু টাফ ওয়ার্ড আসে তখন একটা ডিলেমেটিক সিচুয়েশন ফেস করে আমরা কি করি, একটু স্লো হয়ে যাই, ফাম্বল করি। তো এখানে এখানে যদি আমরা হচ্ছে স্পিড ভেরিয়েশন করি, এখানে স্পিড ভেরিয়েশন করলে আমাদের কেমন কি হবে এটা একটু দেখি।
The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of warbles, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. মানে ব্যাপক মাত্রায় একটা স্পিড ভেরিয়েশন হয়েছে। তো এখন দেখি আমাদের স্কোরিংটা কেমন। The European starling is বুঝতে পেরেছেন? হুম। এখন আমরা লাস্ট যে মিস্টেকটা দেখবো সেটা হচ্ছে এক্সেস বা আনওয়ান্টেড পজ। পজ গুলো যদি আমরা দেখি তাহলে দেখি কেমন স্কোর। আমি এখন ইচ্ছা মতো ফুল স্টপ এবং কমা ছাড়াও নিজের ইচ্ছা মতো থামবো। The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of warbles, whistles, calls, and songs throughout their lives, making them one of the most advanced avian vocal learners. A recent study published in Science has discovered that starlings also excel in problem-solving tasks. The European starling is known for its impressive vocal abilities. These versatile songbirds have the ability to learn a wide range of warbles, whistles, calls, and songs throughout their lives. দেখেছেন আমাদের এক্সেস পজ নেগেটিভ মার্ক জেনারেট করেছে। জি, যেগুলো আমার একটা প্রশ্ন ছিল বলেন। যে সাপোজ এখানে ফার্স্ট সেন্টেন্স আমি আরেকটা ওয়ার্ড যেটা ইন্টোনেশন, মানে আমি যদি হুম আপনার ফুল স্টপ বা সেন্টেন্সের মাঝে যেখানে কমা, আমি কি ওই একটা সেন্টেন্সে যেখানে ফুল স্টপ সেখানে যদি 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ড যদি কিছুটা সুরে প্রনাউন্স করে ওখানে পজ দেই, বা কমা যেখানে আছে সেন্টেন্সের মাঝে মানে হুম আমি কিছুটা সুরে প্রনাউন্স করে দেন ওই কমাতে পজ দেই, তাহলে কি এই ধরনের সিচুয়েশন আসবে কিনা, না প্রপার মার্কিংটা পাবো? প্রপার মার্কিংটা তাহলে আপনাকে হচ্ছে ফলিং ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন এই জি, জিনিসগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। যেমন কমার আগের অংশটুকু আপনাকে রাইজিং ইন্টোনেশন দিতে হবে এবং কমার পরের অংশটুকু ফলিং ইন্টোনেশন, এভাবে আপনাকে সুরে সুরে পড়তে হবে। ঠিক আছে, এই বিষয়টা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে এখানে আপনার হচ্ছে ভালো স্কোর আসবে। তবে আমি যে মেথডটা দেখাচ্ছি সেইভাবেই সবচেয়ে বেশি প্রপার স্কোরিংটা হবে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে এক একটা দেশে কথা বলার সিস্টেমটা এক এক রকম। যখনই আমরা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনে 30 সেকেন্ড হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন দিব, তখন আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা যদি ন্যাচারাল হয় তাহলে তারা বুঝে যাবে যে আমরা এশিয়ান রিজিয়ন থেকে বলছি। তো তখন আমাদের এশিয়ান রিজিয়নের রিড আলাউডটা যেভাবে বা রিডিংটা যেভাবে পড়া হয় সেভাবে পড়াটাই সবচেয়ে বেশি উত্তম হবে। আর আপনি যখন ইন্টোনেশন প্রয়োগ করতে যাবেন তখন আপনার এখানে যদি ইন্টোনেশনের প্রয়োগটা ভুল হয়, ঠিক আছে, হুম তাহলে হুম কিন্তু অর্থই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এই জন্য ওই রিস্কটা না নেওয়াই ভালো। সেলফ ইন্ট্রোডাকশনটা কি যে কোনো মকের পূর্বেই দিতে হয়? না না, যে কোনো মানে এক্সামের পূর্বে আপনাকে দিতে হবে সেলফ ইন্ট্রোডাকশনটা। সফটওয়্যারটা তো ইন্টারন্যাশনালি কনভার্টেড, তাই না? যেগুলো ভাই আমি বুঝিনি আপনার কথাটা। সফটওয়্যারটা ইন্টারন্যাশনাল ভার্সনে কনভার্ট থাকবে। যখন আপনি এক্সাম শুরু করার আগে সেলফ ইন্ট্রোডাকশন দিবেন তখন আপনার ভয়েস অ্যাকসেন্ট স্পিচ অ্যানালাইজ করে সফটওয়্যারটা ইন্টারন্যাশনাল ভার্সন থেকে এশিয়ান রিজিয়নে কনভার্ট হবে। তখন আপনার হোল স্পিকিং সেকশন সে আপনার এশিয়ান রিজিয়নে যেভাবে প্রনাউন্স হয় সেভাবে প্রনাউন্সিয়েশনের স্কোর এবং ফ্লুয়েন্সি স্কোর দিবে। বুঝছেন? জি জি কারণ পিয়ারসনকে আমরা মেল করেছিলাম, তারা সরাসরি রিপ্লাই দিয়েছে নন নেটিভ অ্যাকসেন্ট আর অ্যাকসেপ্টেড, সো উই আর অ্যাকসেপ্টিং 29 অ্যাকসেন্ট। জি। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন জি আছে? তো এখন আমরা এতক্ষণ যা পড়ছিলাম সেটার এখন সামারিটা দেখব। আপনারা কি আমার হোল স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন?
দুইটা পিকচার। জি জি ভাই। ওকে, তো এখানে দেখেন আমাদের ফার্স্টে যে পয়েন্টটা, স্পিচ মাস্ট বি কন্টিনিউয়াস, পজ এ ফুল স্টপ। এখানে স্পিচ জিনিসটা কেন কন্টিনিউয়াস হতে হবে? আমরা যখন কথা বলবো তখন আমাদের ভয়েসের গ্রাফটা এরকম যাবে। যখন ভয়েসের গ্রাফটা এরকম একটা না যাবে, তখন আমাদের কথার মাঝখানে কোনো ব্রেক হয়নি, আমরা একটা ভালো স্কোর পাবো। যখনই আপনার ভয়েসের গ্রাফ এরকম এরকম ছাড়া ছাড়া হবে, তখন সরাসরি সেটা আপনার ফ্লুয়েন্সিকে অ্যাটাক করবে এবং পজ জনিত কারণে আপনার স্কোরটা কমে যাবে। আপনি যখন পজ দিবেন তখন দেখবেন যে সেটা সরাসরি ফ্লুয়েন্সিকে অ্যাটাক করতেছে। তো এই জন্য আমাদেরকে একটানা ফুল স্টপ বা কমা পর্যন্ত পড়ে যেতে হবে। এই জন্য স্পিচ মাস্ট বি কন্টিনিউয়াস। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাউডনেস। আপনি যখন হঠাৎ উচ্চ স্বরে বলবেন তখন আপনার গ্রাফটা এরকম থাকবে, আবার নিচু স্বরে হয়ে গেলে আপনার গ্রাফটা এরকম হয়ে যাবে, আবার উচ্চ স্বরে হয়ে যাবেন এরকম থাকবে, আবার নিচু স্বরে হয়ে গেলে এরকম হয়ে যাবে। যদি আপনার লাউডনেস এর ডিফারেন্স থাকে তাহলেও সেটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সিকে অ্যাটাক করবে। বুঝতে পেরেছেন? ঠিক এই জন্য আমরা যে লাউডনেস নিয়ে স্টার্ট করব, আমরা ঠিক সেই লাউডনেসেই স্টপ করব। এখন আমাদের নর্মালি যদি বলতে হয় যে কেমন লাউডনেসে আমরা কথা বলবো, আমরা বাসায় যেরকম কথা বলি তার থেকে স্লাইটলি হাই পিচে একটু কথা বলবো, আর কিছু না। সবাই কি 1 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার। ওকে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হোয়েন স্পিকিং ট্রাই টু টেক এ ডিপ ব্রেথ। আমরা যখন স্পিকিংটা স্টার্ট করব তখন আমাদের একটা ডিপ ব্রেথ নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমরা যখন ডিপ ব্রেথটা নিব তখন আমরা ডিডালগটা পরে অন্তত একটা কমা পর্যন্ত যেতে পারবো। আর যদি ডিপ ব্রেথটা না নেই তাহলে হয়তো বা কমা বা ফুল স্টপের আগে আমাদের দমটা শেষ হয়ে যাবে। যখন দম শেষ হয়ে যাবে তখন তো আমাদের দম না নিয়ে তো পড়তে পারবো না, তখনই আমাদের সেখানে থামতে হবে, আর থামলেই পজ জেনারেট হবে, এবং পজ জেনারেট হলে নেগেটিভ মার্ক জেনারেট হবে। বুঝতে পেরেছেন? জি জি তারপরে 3 নাম্বারটা হচ্ছে রিপিট 5 to 10 টাইমস টু গেট ইউজ টু দ্য ওয়ার্ডস ইউ মিসপ্রোনাউন্সড। এটা একদম আমার লাইফ চেঞ্জিং একটা মানে হচ্ছে পয়েন্ট। কেন? কারণ আমি প্রথম যখন রিড অ্যালাউডটা করি তখন আমি পাই 32, তারপরে হচ্ছে আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে 40 পর্যন্ত উঠে, তারপরে আমি প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তো তখন আমি যেটা দেখলাম যে আমার আনফেমিলার ওয়ার্ড যেগুলো আছে সেই আনফেমিলার ওয়ার্ড গুলো বলতে গিয়ে আমি একটা ডিলেমাটিক সিচুয়েশন ফেস করি, আমার ফাম্বলিং হয়ে যায়, মিসপ্রোনাউন্স করি, এসব করি। তো যার কারণে আমার স্কোরটা খারাপ চলে আসে। তো পরবর্তীতে আমি যখন হচ্ছে রিড অ্যালাউড করতে বসি মেজাজটা খারাপ হয়ে যায়, পরে একদম চেয়ারে বসে টানা 100টা রিড অ্যালাউড করি এবং সাথে একটা খাতা নিই। সেই খাতায় যত আনফেমিলার ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে খাতায় নোট ডাউন করে এই পাশে লিখি প্রোনাউন্সিয়েশন আর এই পাশে লিখি হচ্ছে ভোকাবুলারি। মানে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আপনার উচ্চারণটা কেমন হবে সেটা যেটা পারতাছি সেটা বাংলায় লিখতেছি, লেখা করতেছি। আমি হচ্ছে এভাবে 100 রিড আউট করছি। 100 রিড আউট পরে আমার হচ্ছে 300 থেকে 350 বা 400 মতো ওয়ার্ড মনে হয় আমি হচ্ছে আনফেমিলার লিস্টে অ্যাড করেছিলাম। তারপরে 1 সপ্তাহের মতো এগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে স্পেলিং উচ্চারণ খুব সুন্দরভাবে আমি এগুলো করলাম। করার পরে আমি যখন রিড আউটটা পড়তে নিলাম, তারপরে যেই প্যাসেজই অন করি দেখি যে সেখান থেকে আমার আনফেমিলার ওয়ার্ড থেকে 2টা থেকে 3টা ওয়ার্ড সেখানে কমে, এবং কাকতালীয় ভাবে সে আমরা যখন আমাদের বন্ধুদেরকে রাস্তাঘাটে দেখলে ডাইরেক্টলি নামটা কি মাথায় চলে আসে না যে ও তমুক, তেমনি ওয়ার্ড গুলো দেখার সাথে সাথে প্রোনাউন্সিয়েশনটা কি হবে ব্রেইনে এত সুন্দরভাবে চলে আসে যে আমি আমার ফ্যামিলার ওয়ার্ড গুলোর মতোই এটাকে তার থেকেও আরো সুন্দরভাবে প্রোনাউন্স করে সুন্দরভাবে চলে যাচ্ছে। এটা করার পরে এইটা করার পরে আমার স্কোরটা এই 32 থেকে 1 লাখ হচ্ছে 70 প্লাসে চলে আসছে। বুঝতে পেরেছেন? তো জি যারা হচ্ছে একটু হতাশ হয়ে যান অল্পতেই, হতাশ হবে না, হাল ছাড়বেন না। আপনি পরিশ্রম করলে অবশ্যই আপনার ফল আপনি পাবেন। তারপরে আসি আমরা অনলি পজ এট কমা এন্ড ফুল স্টপ। আমরা শুধুমাত্র কমা এবং ফুল স্টপে পজ দিব, আদারওয়াইজ আমরা অন্য কোনো জায়গায় পজ দিব না। এটা আমরা অলরেডি দেখেছি। আর 5 নাম্বার হচ্ছে ট্রাই টু কিপ কনস্ট্যান্ট স্পিড। আমরা এটা অলরেডি প্র্যাকটিস করেছি। আমরা রিড অ্যালাউডটা অলওয়েজ যে স্পিডে স্টার্ট করব আমরা ঠিক সেই স্পিডে রিড অ্যালাউডটা শেষ করব। তো দ্যাটস অল অ্যাবাউট রিড অ্যালাউড। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, যে সবকিছু আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে এখন বলেন, বা কোথাও কোনো কিছু না বুঝলে বলেন। ভাইয়া আপনার এই মিসপ্রোনাউন্সড যে ওয়ার্ড লিস্ট হ্যাঁ, ওটাকে শেয়ার করা যায় কিনা?
হ্যাঁ, শেয়ার করা যায়, কেন শেয়ার করা যাবে না? তাহলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেল আর কি। ঠিক আছে, ওকে। তারপরে আর কার কি প্রশ্ন? হুম আর আর থ্যাংক ইউ জিগুল্লো ভাই, ধন্যবাদ। বুঝতে পেরেছেন ভাই? জি। আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এক্ষেত্রে আমার মুখে কথা বাজে বুঝছেন, কোনো একটা উচ্চারণ করার সময় বা হচ্ছে কোনো একটা রিডিং পড়ার সময়, তখন আমার মুখে কথাটা আসে না সহজে, মানে কথা রিপিট হয়। সেক্ষেত্রে আমি কি করণীয় আমার? আপু, এখানে আমি স্পষ্ট কথা বলবো, যাদের মুখে জড়তা আছে তারা এই পিটি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সেই জড়তার উপরে যদি চিকিৎসা থাকে সে চিকিৎসা করতে। আদারওয়াইজ আপনি যদি ওইখানে যে তোতলান বা স্ট্যামারিং করেন, তাহলে আপনার স্কোর দিবে না, কারণ মেশিনের কোনো ইমোশন নেই। না ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে আমার আনকমন ওয়ার্ডের ক্ষেত্রে প্রবলেমটা হয়, কমন ওয়ার্ডের ক্ষেত্রে প্রবলেমটা হয় না। আচ্ছা, তাহলে আপনার যে কাজটা করতে হবে, যখনই যেটা প্র্যাকটিস করবেন, আনফেমিলার ওয়ার্ড পাওয়ার সাথে সাথে আপনি খাতায় লিখে ফেলবেন। আপনি সবসময় প্র্যাকটিসে বসবেন নোটপ্যাড নিয়ে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই কষ্টটুকু আপনার করতে হবে। আচ্ছা। আমার একটা স্টুডেন্ট ছিল, তার এই তুতলানোর সমস্যা ছিল। সে স্পিকিং এ 44 পেয়েছিল। এই জন্য আমি আগেই আর কি, যারা এই প্রবলেমটা আছে তাদেরকে আগে বলি, যদি চিকিৎসা করানোর সুযোগ থাকে তাহলে চিকিৎসা করুন, আদারওয়াইজ পিটি দেওয়ার কোনো দরকার নেই, কারণ মেশিনের কোনো ইমোশন নাই। যখনই আপনি তুতলাবেন, ও আপনাকে একদম স্কোর মাইনাস করতেই থাকবে। ওকে আপু, আপনি তাহলে পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ওকে, তারপরে সৈকত ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আপনারা যদি এখন অনুমতি দেন তাহলে আমি রিপিট সেন্টেন্সে যাব। জি, যেতে পারে। ওকে, তো রিপিট সেন্টেন্সটা কি? একটা সেন্টেন্স শুনবেন, সেটা শুনে আপনাকে বলতে হবে। Items can be found on the bottom floor of the library. Items can be found on the bottom floor. Items can be found on the bottom floor. Items can be found on the bottom floor. আমার এখানে ফ্লুয়েন্সিটা ভালো ছিল, দ্যাটস ওয়াই আমার স্কোরটা ভালো আসছে, কারণ ফ্লুয়েন্সির সাথে এখানে প্রোনাউন্সিয়েশনের সম্পর্কটা প্রপোর্শনালি রিলেটেড। এখন আমি এই প্র্যাকটিসটাই আরেকবার করবো এবং পুরাটাই বলবো, জাস্ট একটু ফ্লুয়েন্সিটা নষ্ট করি, দেখি এখন আমাকে কেমন স্কোরিং করে। Items can be found on the bottom floor of the library. Items can be found on the bottom floor of the library. Items can be found on the bottom floor of the library. Items can be found on the bottom floor of the library. দেখেন, আমি পুরোটা বলেছি, তাই কন্টেন্টে 90 তে 90 দিয়েছি। যখনই আমার ফ্লুয়েন্সি খারাপ, অ্যাজ ওয়েল এজ আমার প্রোনাউন্সিয়েশন স্কোরও খারাপ। দেখছেন কিভাবে প্রপোর্শনালি রিলেটেড? আগে যেভাবে বলেছি এখনো কিন্তু সেভাবেই বললাম। যখনই ফ্লুয়েন্সিটা খারাপ হয়ে গেছে তখন আমার প্রোনাউন্সিয়েশনের স্কোরটাও খারাপ হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি। এখন যারা আপনারা যে ভাইয়া আমি তো সেন্টেন্সই বুঝতে পারি না, তারা কি বলছে, তাদের ক্ষেত্রে প্র্যাকটিসের সিস্টেমটা আমি বলি। তারা করবেন কি, আগে আনসারটা বের করে নেবেন। Items can be found on the bottom floor of the library. ও আচ্ছা আচ্ছা, লাইব্রেরি তাহলে এভাবে উচ্চারণ করে, আইটেমস এভাবে উচ্চারণ করে, এভাবে তাদের সাথে তাদের অ্যাকসেন্টের সাথে পরিচিত হবেন।
একবার শুনবেন কি বলছে, আইটেমস ক্যান বি ফাউন্ড অন দ্য বটম ফ্লোর অফ দ্য লাইব্রেরি, তারপরে না দেখে নিচে প্র্যাকটিস করবেন, এভাবে আপনারা আগাবেন। You must wear a hard hat on the construction site. Hard hat on the construction site. Hard hat on the construction site. আর এখানে ফ্লুয়েন্সিটা ভালো ছিল না, দ্যাটস ওয়াই স্কোরটা কম চলে আসছে। আমি যখন এখানে ফ্লুয়েন্সিটা বাড়াবো তখন স্কোরটা আমার ডিসেন্ট স্কোর আসবে। এখন এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, তাহলে আগের বারের রিপিট সেন্টেন্স থেকে এবার কি কোনো চেঞ্জ হয় নাই? চেঞ্জ একটা হয়েছে, সেটা হচ্ছে আগে ওয়ার্ড গুলো যদি শাফল করে বলতেন আপনাকে স্কোর দিত। যেমন আপনি বলতেন ইউ, হ্যাড, কনস্ট্রাকশন, মাস্ট, ওয়্যার, এভাবেও যদি বলতেন আপনাকে স্কোর দিত। ওয়ার্ড গ্যাপ শাফল করে, দিয়ে হ্যাঁ ওয়ার্ড গ্যাপ দিয়ে বললে হ্যাঁ বললে স্কোর দিত, শাফল হুম। করলেও স্কোর দিত, কিন্তু এখন আর সেটা হবে না। মানে এটা আপনাকে টোটালি হয় চেঞ্জ। হ্যাঁ ফার্স্ট 50% বলতে হবে, আর না হয় লাস্ট 50% বলতে হবে। ধরেন আপনি এখান থেকে এইটুকু বললেন, ইউ মাস্ট হার্ট হেড, ঠিক আছে, বা ইউ মাস্ট ওয়্যার, তাহলে এই তিনটা যে একসাথে সিকোয়েন্স মেনটেন হয়েছে, তাহলে এই তিনটার স্কোর পাবেন। আবার আপনি বললেন এখানে অন দা কনস্ট্রাকশন সাইট, তাহলে এই যে এইখানে সিকোয়েন্স মেনটেন্স হয়েছে, এইগুলার স্কোর পাবেন, মাঝখানের গুলা আর স্কোর পাবেন না। বা আপনি যদি বলেন ইউ ওয়্যার অন দা কনস্ট্রাকশন সাইট, তাহলে ইউ এর স্কোরও পাবেন না, ওয়্যার এর স্কোরও পাবেন না, শুধু অন দা কনস্ট্রাকশন সাইট এর স্কোর পাবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে। তাই আপনারা হচ্ছে সহজভাবে যদি বুঝেন, তাহলে আপনাদেরকে বলবো যে হয় ফার্স্ট 50% না হয় লাস্ট 50% ফ্লুয়েন্সি মেনটেন করে বলে দেন, এটাই স্ট্র্যাটেজি। এটাই স্ট্র্যাটেজি। The library is downstairs on the east of the building. অন দা ইস্ট অফ দা বিল্ডিং, On the east of the building. প্রপার ফ্লুয়েন্সি মেনটেন হয়েছে, দ্যাটস ওয়াই স্কোরটাও ভালো আসছে। একদম সেম মেথডটাই কাজ করে, একদম 100% প্রুভেন। কারণ আমার নিজের মনে আছে আমি 6টা ভালোভাবে বলছি আর 4টা ভালো করে বলতে পারিনি, 50% করে বলছি ফ্লুয়েন্সি মেনটেন করে, তারপরেও আমার শর্ট স্পিকিং এ ফুল স্কোর আসছে। If you have any questions in the exam, please raise your hands. If you have any questions in the exam, If you have any questions in the exam, যতটুকু শুনলাম ফ্লুয়েন্সি মেনটেন করে বললাম, if you have দেখেছেন? জি। তো আপনাদের এখানে যদি বলতে চান যে এখানে ফান্ডাটা কি রিপিট সেন্টেন্সের একমাত্র ফান্ডা হচ্ছে আপনার এখানে ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে। আপনি যে যতটুকু শুনবেন ততটুকু আপনি ফ্লুয়েন্সি মেনটেন করে বলেন। যেগুলো হলো আরেকটা বেসিক কোশ্চেন ছিল, যদিও এটা রিপিট করছি, মানে রিপিট সেন্টেন্স শোনার পরে প্রথম 3 সেকেন্ডের ভিতরে উত্তর শুরু করতে হয়। যদি সেটা 4 নম্বর সেকেন্ডে চলে যায় তাহলে কি আমি কোনো মার্কসই পাবো না? এখানে ফুল স্পিকিং সেকশনে আপনি যদি 3 সেকেন্ডের জন্য হচ্ছে রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্সে যদি 3 সেকেন্ডের জন্য হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক থাকেন, তাহলে সেটার স্কোর আসে না। ফার্স্ট 3 সেকেন্ড এর ভিতরে শুরু করতে হবে সামহাউ। তো বিটটা তো আসবেই না? হ্যাঁ, এই জন্যই মূলত বিটটা দিয়েছে, অনেকেই মিস করে ফেলে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই বিষয়টা বলে দিই। আর এক্সাম যাদের রেজিস্ট্রেশন করে তাদের তো বিফোর এক্সাম নাইট গাইডলাইন তো আছেই, কি কি করবে কি কি না করবে এগুলো একদম আমি বলে দিই, একদম ফাইনাল স্টেজ গাইডলাইন। ইনশাআল্লাহ। তাহলে আমাদের টার্গেট থাকবে যে প্রথম 5টা, মিনিমাম 5টা যদি করা যায়, ফার্স্ট 5 অথবা লাস্ট 5, এবং আপনি আপনি মিডিল যদি ধরেন ফার্স্টের টুকু বুঝলেন না, লাস্টের টুকু বুঝলেন না, মিডিল বুঝলেন, কোনো অসুবিধা নাই, মিডিল থেকে বলেন।
কিন্তু সাধারণত প্রথম কয়েকটা জিনিসই মেমোরিতে থেকে যায়। হ্যাঁ, এটা এক একজনের উপর ডিপেন্ড করবে। তবে হচ্ছে আপনি যেইটুকু ধরেন, আমি এখন আপনাকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, ধরেন আপনি একটা রিপিট সেন্টেন্স শুনছেন, আপনার পুরোটা মনে আছে, এখন আপনি বুঝতেছেন পুরোটা বলতে গেলে আপনার হয়তো বা ফ্লুয়েন্সি থাকবে না, তাহলে আমার সাজেশন থাকবে আপনি 50% টু 70% বলেন, তাও ফ্লুয়েন্সিটা ঠিক রাখেন। মানে এই ক্ষেত্রে কোনো হার্ড সেন্টেন্সের বেলায় সেন্টেন্স 11 ওয়ার্ডের যে সেন্টেন্স গুলা থাকে বা 9 ওয়ার্ডের যে সেন্টেন্স গুলা থাকে, আমি যদি মাঝের 5টা শব্দ ফ্লুয়েন্সি মেনটেন করে বলতে পারি, তাহলে আমি স্কোর পিক করতে পারবো। জি, দেখেন আমি দেখাচ্ছি। A study skill seminar is on for the students who require assistance. Study skill seminar is on for the students. Study skill seminar is on for the students. Study skill seminar is on for the students. আমি কিন্তু এই যে মাঝখানে, এটা পুরোপুরি মাঝখান বলা যায় না, ফ্লুয়েন্সি মেনটেন করেছি, দ্যাটস একটা ডিসেন্ট স্কোর দিয়েছি। চলেন দেখি আমরা আরো পাই কিনা কোশ্চেন। এগুলো ভাই ফ্লুয়েন্সি মেনটেন করতে গেলে যদি প্রোনাউন্সিয়েশন আমি মিস করি, সেই ক্ষেত্রে স্কোরের উপরে তো ওটার মার্ক পাবেন না। আচ্ছা, দ্যাটস মিন যতটুকু বলবো প্রপার Students can learn- প্রোনাউন্সিয়েশন হ্যাঁ, নিয়ে বলবো। জি, যতটুকু বলবেন প্রপার ফ্লুয়েন্সি প্লাস প্রোনাউন্সিয়েশন। It is argued that students can learn more by collaborating rather than as individuals. স্টুডেন্টস ক্যান লার্ন মোর বাই কোলাবোরেটিং, অনেক বড় ছিল এটা। Students can learn more by collaborating. Students can learn more by collaborating. দেখছেন? জি, এটা একদম মাঝখান বরাবর আছে। জি, একদম। আপনি যতটুকু বলবেন সিকোয়েন্স যেন ঠিক থাকে, এটা হচ্ছে তাহলে score পাবেন। মানে পুরোটা টার্গেট নেওয়াই যাবে না, টার্গেট নিলে ধরা। না না, পুরোটা টার্গেট নেবেন ফার্স্টের দিকে। এগুলো আমি আপনাদেরকে একদম ট্রেন আপ করাবো, ট্রেন করাইতে করাইতে আপনাদেরকে একদম উস্তাদ বানাই ফেলবো, যে কোন কোন জায়গায় আপনি পুরোটা নেবেন, কোন কোন জায়গায় আপনি নেবেন না। অসুবিধা নেই, এগুলো আমার উপর ছেড়ে দেন। জি, আচ্ছা। এখন দেখেন, আমি ধরে নিচ্ছি এখানে সবাই হচ্ছে এভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, এক্সপার্ট কেউ নাই। তো আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে আপনার ডিফিকাল্টি লেভেল সেট করবেন হচ্ছে ইজিতে। আমরা যখন জিম করতাম, মানে বডি বিল্ডিং যখন করতাম, তখন আমাদেরকে হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাইছে 1 মাসের মতো। তারপরে হচ্ছে আমাদেরকে ওয়েট দেওয়া শুরু করছে, এবং ছোট ছোট ওয়েট দিয়া তারপরে হচ্ছে হেভি ওয়েট দিয়েছে। তো এইখানে বিষয়টার কারণটা কি? কারণ আমাদের বডিটাকে ওয়েটের সাথে হচ্ছে ইউজ টু করতেছে। আগে যদি আমি ওয়েট নিয়ে মানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, তাহলে কিন্তু শরীর হাত পা ব্যথা লাগা, রোগে টান টুন লাগা বিছানায় পড়া, ঠিক আছে। তো আমাদের ব্রেইনটাকেও ট্রেন আপ করতে হবে ওয়ার্ড ক্যাচ করার, অ্যাকসেন্ট ক্যাচ করার। এই জন্য আমরা ফার্স্টে ইজি দিয়ে প্র্যাকটিস করব। কারণ আপনি যদি র্যান্ডম প্র্যাকটিস করেন, একটা ইজিতে পেলেন আপনি হচ্ছে 60, একটা হার্ড আসলো পাইলেন হচ্ছে 20, তখন দেখবেন যে মানে প্র্যাকটিস করার যে একটা হচ্ছে কিউরিয়াসিটি, মানে একটা যে উদ্দীপনা, সেটা নষ্ট হয়ে যাবে। তখন মনে হবে দূর একটু ফোন টিপি, স্কোর আসে না, সাতার মাথা নানান কথা মনে হয় যে একটু চ্যাটিং করি, এই সেই মনে হবে। তো এই জন্যই আপনার ব্রেনটাকে ট্রেন আপ করার জন্য আপনি ফার্স্টে ইজি দিয়ে প্র্যাকটিস করবেন। যখন আপনার ইজিতে স্কোর হচ্ছে 75 থেকে 90-র মধ্যে থাকবে, তখন বুঝবেন যে না, আপনি একটা ডিসেন্ট কোয়ালিটি অর্জন করেছেন। এখন আপনি চাইলে মিডিয়ামে শিফট হতে পারেন, তারপরে আপনি মিডিয়ামে যাবেন। মিডিয়ামে যখন আপনার স্কোর 65 থেকে 80-র মধ্যে একদম সাস্টেন করবে, তখন বুঝবেন যে না, আমি একটা প্রপার একটা ডিসেন্ট জায়গায় আছি। সো এখানে এখন আমি এক্সাম দিলে স্কোর পাবো। তারপরে যখন আপনি হার্ডে আসবেন, যখন আপনার স্কোর 60 থেকে 75-এর মধ্যে থাকবে, তখন বুঝবেন যে না, আপনি একটা ডিসেন্ট কোয়ালিটি আছে আপনার রিপিট সেন্টেন্সে। আপনি এখন এক্সাম দিলে একটা আপনার ডিজায়ার স্কোর হিট করার জন্য যতটুকু দরকার সেইটুকু আপনি পাবেন। বুঝতে পেরেছেন? জি।
যখন আপনি ইজি গুলোতে ছোট ছোট সেন্টেন্স থাকবে, চারটা 7টা 8টা ওয়ার্ডের মধ্যে, মিডিয়াম গুলো থাকবে 8টা থেকে 10টা। তো যখন আপনার ব্রেনটা ইজিলি হচ্ছে 6 7টা 8টা ওয়ার্ড ক্যাচ করতে পারে, তাকে আরেকটু প্রেসার দিলে সে 2টা ওয়ার্ড এক্সট্রা ক্যাচ করতে পারবে। তারপরে যখন সে ওইটা তার জন্য ইউজ টু হয়ে যাবে, তখন সে আরেকটু প্রেসার দিলে সে ওয়ার্ড ক্যাচ করতে পারবে। কারণ সম্ভব না এরকম কোনো কিছুই নাই। যারা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করে তারা কিভাবে পারে? অবশ্যই। একটা মিনিট। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? সরি জি ফর একদম। ইন্টারাপ্ট। জি ভাই। হ্যাঁ, তো এইভাবে আমরা হচ্ছে প্র্যাকটিস করব যে ইজি, মিডিয়াম, হার্ড। এভাবে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের ব্রেইনটা খুব ভালোভাবে ট্রেন আপ হবে, এবং এটা হেল্প করবে আমাদের দুইটা জায়গায়। একে তো হচ্ছে রিপিট সেন্টেন্স, দুইতে হচ্ছে রাইট ফর্ম ডিকটেশন, যেগুলোতে অনেক বেশি মার্ক। সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। তো এই ছিল আমাদের রিপিট সেন্টেন্স নিয়ে কথাবার্তা। সবাই কি রিপিট সেন্টেন্স A to Z বুঝতে পেরেছেন? জি, যেগুলো আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম আহ, আমি যখন সেকশন ওয়াইজ সেগমেন্ট গুলা ট্রাই করি, সাপোজ রিপিট সেন্টেন্সের হুম নিজের ইমপ্রুভমেন্ট বোঝার জন্য, হুম হুম। সামহাও প্রথম দুটো আমি ভালো করলাম, তৃতীয়টার বেলায় আমি ফাম্বলিং বা ঠিকমতো প্রোনাউন্স না করার কারণে স্কোর খুব কম আসে। ওইটা একটা মেন্টালি একটা স্ট্রেস আমি ফিল করার কারণে চতুর্থটা আমার ভুল হয়ে যায়। এইটা আসলে মানে কিভাবে ওভারকাম করা যায়, যদি আপনি স্পেশালিস্ট হিসাবে একটু গাইড করেন। আমি সবসময় মনে করতাম কি, যে যা পার হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করার কোনো ওয়েই নাই এই পিটিতে। আপনি একটা খারাপ করছেন তো কি হয়েছে, ওইটার টেনশনে থাকলে আপনার পরেরটা খারাপ হবে। অ্যাকচুয়ালি এটা আমরা চেষ্টা করি, বাট তারপরেও হ্যাঁ, দূর এখন করতে পারি না। এটা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আপনি যখন মক টেস্ট দিবেন, ফার্স্টে আপনাকে ইজি দিয়ে ইউজ টু করে নেবেন। কখনোই কোনোদিন কোনো এক্সামে আপনি শুনবেন না যে ফার্স্টেই হার্ড গুলা কাউরে রিপিট সেন্টেন্সে দিছে। সবসময় আগে ইজি দিয়ে আপনাকে হচ্ছে একটু ফিল্ডে ফ্যামিলার বানায় নেয়, তারপরে হার্ড গুলা দেয়। ইভেন জি। আমার এমন হয়েছিল, ফার্স্টের দিকে যে রিপিট সেন্টেন্স গুলা আসতেছিল, আমার তো ঈদ লেগে গেছিল যে এই রে কাম সারছে, এই তো পাঁচ আচ্ছা। ছয়টা পার করে ফেললাম, আর কয়েকটা, আর কয়েকটা, তাইলেই তো কাম, রিপিট সেন্টেন্সে ফুল স্কোর। পরে তো ভাই আচ্ছা। একদম আসছে, হার্ড। মনে হয় যে র্যাপ গান হয়ে গেল, একটু স্পিডে বলেছে। মাথার উপর দিয়ে চলে গেছে আর কি। হ্যাঁ, অনেকটা ওইরকমই হয়েছে, যে মাথার উপর থেকে দিয়ে 50% গেছে, আর 50% আমি ক্যাচ করতে পারছি। তখন হচ্ছে এক্স্যাক্টলি। আমি খুব সুন্দরভাবে হচ্ছে ওই 50% টুকুই বলে আসছি। এখানে সফটওয়্যার গুলো যখন প্রোগ্রামিং করে, একটাকে বেস ধরে প্রোগ্রামিং করে, তো তাই জিনিসটা ধরতে পারলে আপনার কাছে এইসব স্কোর কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন? যখনই আপনি জিনিসটা ধরতে পারবেন না, তখনই আপনার হচ্ছে প্রবলেমটা হবে। এই যে আমি একটা 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 টাইপ অফ কোশ্চেন মানে ওয়ান আফটার অ্যানাদার আসবে, এক পর একটা আসবে। তো ওই নাজমুল ভাই, বিষয়ে আপনার কথাটা বুঝতে পারছি না, একটু আচ্ছা, কাইন্ডলি মানে ক্লিয়ারলি আমি বলবেন? বলছি যে ওই এই রিপিট সেন্টেন্স একটা টাইপের কোশ্চেন, এখানে যদি 10টা 12টা আসে তাহলে ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। আপনি শুধু নেক্সটে চাপ দিবেন, প্রিপারেশন টাইম দিবে 3 সেকেন্ড, একটা অডিও প্লে হবে, আবার বিপ সাউন্ড হবে, বলে দিবেন, আবার নেক্সটে চাপ দিবেন, এভাবে আসতেই থাকবে। ঠিক আছে। ভাই কয়টা থাকবে আনুমানিক? আনুমানিক আসবে 10 10টা থেকে 12টা 12টা। আচ্ছা ঠিক আছে। প্রবলেম হবে না কারোরই। যদি কারোর বেসিক ওইরকম প্রবলেম হয়, আমি তো ম্যাটেরিয়ালস তৈরি করে রেখেছি, লিসেনিং পডকাস্ট শোনায় যেভাবেই হোক ঠিকঠাক করে ফেলবো। আমরা তো কোচিং করাই, আমাদেরকে ভালো খারাপ সব মিলে কাজ করতে হয়। জিকরুল ভাই, হ্যাঁ অ্যাপেনিউ অ্যাপের বাইরে যে সময়টুকু আমরা পাই, মানে আপনার প্র্যাকটিস পোর্টালের বাইরে, সেটা এই যে লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কি করা যায়? মানে কি কোনো পডকাস্ট শুনবো, জি, বিবিসি? পডকাস্ট শুনেন, টেড টক শুনেন, পডকাস্ট শুনেন, অনেক ইমপ্রুভ হবে। মানে পডকাস্টটা আসলে কোন ব্যাকগ্রাউন্ডের হলে সবচেয়ে ভালো হয়? আচ্ছা, বিবিসি ওয়ার্ল্ড? হ্যাঁ, সেটা আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। জি জি। এবং আমার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনার, সাপোজ আমি এখানে, আমার অন্য সদস্যরাও আছেন আমাদের গ্রুপের, আমি ওপেনলি বললাম যেমন আমার 65 ইচ ব্যান্ড স্কোর প্রয়োজন। হুম সেই হুম। ক্ষেত্রে আমরা কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে এই অ্যাপের বাইরে, যেমন আপনি যদি আমাদের বলে দেন হ্যাঁ, সাপোজ। তাহলে আমি আপনাদেরকে বলি, যদি 65
আপনাদের হচ্ছে টার্গেট থাকে। ধরেন এই ব্যাচে আমি সবাইকে ধরলাম 65টা, তাহলে আমি আপনাদেরকে আজকে অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিব। এই জি, স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু করবেন। ঠিক আছে, আমি আচ্ছা। লিসেনিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য যে ম্যাটেরিয়ালটা রেখেছি সেটা লিসেনিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য, স্পেলিং, ওয়ার্ড মিনিং এগুলোর জন্য কাজ করবে। এখন ওটা তো আমি লিসেনিং এ যা দিব এরকম না, আমি আজকেই যা বেসিক জিনিস আছে সেগুলো দিয়ে দিব। আপনার হচ্ছে বেসিকটা স্ট্রং করতে থাকেন। যদি আপনি 100% শিওর থাকেন যে আপনার কোনো স্পেলিং এরর হবে না, তাহলে আপনি হুম। একদম তুফান তুলে দিতে পারবেন এক্সামে। আমরা চাই, পার্টিকুলারলি আমি চাই আমাদের আপনি কিছু হোমওয়ার্কটা এরকম দিবেন যাতে আমরা কিছুটা প্রেশারাইজড হয়েও প্র্যাকটিসে বেশি আসি এবং স্কোরটা, ডিজায়ার স্কোরটা পাই। যে আমি আরাফাত ভাইয়ের কথা একমত, মানে 100% একমত যে আমাদের টার্গেট স্কোর হচ্ছে 65। তো এটার জন্য আপনি হ্যামারিং থেকে শুরু করে যেটুকু টার্গেট দেওয়া দরকার আপনি আমাদেরকে টার্গেট দিবেন যে এই ম্যাটেরিয়াল গুলো আপনারা 100% কমপ্লিট করবেন, আমাদেরকে আমি ফিডব্যাক করবেন আমাদের কাছ থেকে। এমনিতেও অনেক প্রেসার দিব। যেমন হচ্ছে আজকে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, নেক্সট ক্লাস শুরুর আগে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। বুঝতে পারছেন? আপনারা আমার হাত থেকে বাঁচতে পারবেন না, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ধন্যবাদ। আমরা চাই আপনি আহ, আমাদের উপরে সেই প্রহারটা করেন বা সেই অত্যাচারটা করেন যাতে আমরা বিরক্তি নিয়ে হইলেও আমাদের ডিজায়ার স্কোরটা পাই। জি ভাই, আমি আসলে অত্যাচার করব। আমি অত্যাচার এই জন্য করব যে আমি চাই যে আপনারা হচ্ছে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে এসে একদিন অত্যাচারের কথা লিখেন। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে গ্রুপ, ফেসবুক গ্রুপ পিটি এর জন্য। আমি এটা যে হচ্ছে একদমই নতুন আহ, খুলেছি। আপনি গ্রুপে শেয়ার করে দিবেন, আমরা এখান থেকেও ইন্সপিরেশন নিব বা এই অনেকের যে অভিজ্ঞতা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে হচ্ছে এটার হচ্ছে আমি তো একটা কোচিং এর আন্ডারে কাজ করি, এই জন্য আমি এই গ্রুপটা আর কি করি না, পাবলিক করি না। বুঝতে পেরেছেন? উম, জি, তো এখানে আপনাদেরকে আমি ইনভাইট করতেছি এই কারণে যে এখানে হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে স্কোর পায় হুম, তাদের সাথে আমার কিছু পডকাস্ট আছে। ঠিক আছে, জি। আহ, আপনাদেরকে দেখাই। এই যে এই ভাইয়া 90-তে 90 পেয়েছে। এই ভাইয়া কিভাবে কি প্র্যাকটিস করেছে, তার স্ট্র্যাটেজি কেমন ছিল, এই জিনিসটা আপনারা এখান থেকে শুনতে পারবেন। তারপরে হচ্ছে এই ভাইয়াটা পেয়েছে 83, উনিও স্পিকিং এ 90 পেয়েছে। তো উনি কিভাবে কি প্র্যাকটিস করেছে, আমার টেমপ্লেট ওনাকে কতটুকু হেল্প করেছে, স্ট্রাকচার কতটুকু ওনাকে হেল্প করেছে, এই জিনিসগুলো আপনারা হচ্ছে A to Z এখান থেকে একটা শুনে গাইডলাইন নিতে পারবেন। তাহলে বুঝবেন যে আমার স্ট্রাকচার গুলো কি প্রিমিয়াম লেভেলের। মানে উনি আহ, পুরাটাই আমার টেমপ্লেট ইউজ করে স্পিকিং এ 90 পেয়ে আসছে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেগুলো মানে আপনি যেহেতু এখন পর্যন্ত যে পরিমাণ স্টুডেন্টকে আপনি গাইড করেছেন, এই যে আপনার দেখেন অভিজ্ঞতাটা কি পরিমাণ স্টুডেন্টের স্কোর আমার হাতে দেখেন। মাশাআল্লাহ। হাই রে আল্লাহ, অনেক স্কোর ভাই। আমাদের স্কোর গুলোও থাকবে একদিন, সেটাও আমরা আশা করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদেরকে গ্রুপের লিংকটা হচ্ছে এই আমাদের মিটিং এর হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি, আপনারা হচ্ছে এইখানে এইখান থেকে গিয়ে হচ্ছে একটু ভিজিট করে আসেন এবং স্টুডেন্টদের কমেন্ট গুলা পড়ে আসেন এবং জি, হচ্ছে ওইখানে যে ভিডিও গুলো আপলোড দেওয়া আছে ওগুলো একটু শুনেন, তাহলে কিভাবে কি আপনার প্র্যাকটিস করতে হবে। যারা সাকসেস হয়েছে তারা কিভাবে প্র্যাকটিস করেছে। ইভেন আমাদের হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই হচ্ছে একটা হচ্ছে হবে, মানে লাইভ জুম মিটিং হবে, যেখানে আমাদের থেকে যারা মানে আমার কাছ থেকে যারা পিটি করে সাকসেস অর্জন করেছে তারা সবাই আপনাদের সম্মুখীন হবে। আপনারা কোশ্চেন করবেন, তারা আনসার দিবে। মানে এক্সাম হল স্ট্র্যাটেজি, কি কি মাথায় রেখে এক্সাম দিতে হয়, এই সব কিছু আপনারা পাবেন। কারণ আমার একটা এখন ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে। বুঝতে পেরেছেন? জি, জি। ঠিক আছে,
তাহলে জি। আমরা এখন একটু দেখবো যে আমরা কিভাবে, আমরা তো হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো আপনারা কিভাবে আমার সাথে শেয়ার করবেন এটা একটু দেখবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্কোর কিভাবে শেয়ার করবো। ধরুন আপনি রিড অ্যালাউডটা করেছেন, কারণ এইটা আপনি রিড অ্যালাউড করেছেন। আমি প্যাসেজটা যদি দেখি, schools host parent-teacher conferences 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. ধরুন এটা আপনি হচ্ছে সাবমিট করলেন, এখন আপনাকে স্কোরিং করবে। Schools host parent-teacher আমাদেরকে এখানে স্কোরিং করেছে। নিচের দিকে যাব আমরা, এখানে দেখেন যে শেয়ার একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করব, কপি লিংক। এই লিংকটা কপি করে আমরা আমাদের গ্রুপে শেয়ার, বুঝতে পেরেছেন? গ্রুপে শেয়ার করে আমাকে একটু মেনশন করে দেবেন, তাহলে আমি এসে এটা দেখে আপনি কেমন কি পারফরমেন্স করেছেন সেটা আমি বলে দিব। আমি আপনাদেরকে 30 রিড অ্যালাউড হোমওয়ার্ক দিব। এই 30 রিড অ্যালাউডের মধ্যে আপনারা হচ্ছে 5টা রিড অ্যালাউড এখানে শেয়ার করবেন। যে 5টা আপনি 3টা সবচেয়ে ভালো করেছেন এবং যে 2টা আপনি সবচেয়ে বেশি খারাপ করেছেন মনে হচ্ছে, তো ওইগুলো আপনারা শেয়ার করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার লেভেলটা কতটুকু আছে। 65 হিট করতে গেলে আপনাকে কতটুকু ইমপ্রুভ করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? ভাই কথাটা আবার একটু বলবেন প্লিজ? অবশ্যই বললাম যে এখান থেকে আপনারা স্কোরটা আমাকে শেয়ার করবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে, এবং সেখানে আপনারা লিখবেন যে আপনারা হচ্ছে যেটাতে সবচেয়ে বেশি স্কোর করেছেন এরকম 2টা শেয়ার করবেন, এবং যেটাতে সবচেয়ে কম স্কোর পেয়েছেন এরকম 3টা শেয়ার করবেন। এই 5টা শেয়ার করবেন, তারপরে আমি সেগুলো শেয়ার করে আমাকে হচ্ছে মেনশন করবেন। তখন আমি সেগুলো দেখে আপনার কোথায় কি প্রবলেম হচ্ছে এবং 65 হিট করার জন্য আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা আমি তখন বলে দিব। হচ্ছে না আপু? আপনারা কখনো আমাকে কোশ্চেন করতে কৃপণতা করবেন না, আমি খুবই ফ্রেন্ডলি পারসন এবং আমার স্টুডেন্টদের ভালো হয় এরকম যে কোনো কিছুতেই আমি এপ্রিসিয়েট করব। তো জি, থ্যাংক ইউ। আজকে আপনাদের ফার্স্ট ক্লাস ছিল। আমি হচ্ছে ফার্স্ট ক্লাস এবং লাস্ট ক্লাসে আমার স্টুডেন্টদেরকে হচ্ছে একটু বিরক্ত করি, সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে, ওরিয়েন্টেশন ক্লাসের সাথে কথা কাজের মিল আছে কিনা, এটা আপনারা একটু গ্রুপে একটা রিভিউ দিবেন, ক্লাস রিভিউ দিবেন। বুঝতে পেরেছেন? এটা ফার্স্ট ক্লাস এবং লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ লাস্ট ক্লাসেরটা এই কারণে আমি রিকোয়েস্ট করব কারণ যেন আমার পারফরমেন্সটা রিমেইন কনস্ট্যান্ট থাকে। তবে আপনারা 100% শিওর থাকেন আপনাদের নেক্সট ক্লাসটা আরো চমৎকার হবে। জি, ইনশাল্লাহ আমরা সেটা বিলিভ করি। কোন গ্রুপে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জি না জি, আপনার? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেখানে এখন হোমওয়ার্ক দিব সেখানে আপনারা এটা দিবেন। জি, ওকে, থ্যাংক ইউ, আমরা শেয়ার করে দেবো। আপু ফার্স্ট ক্লাস কেমন লেগেছে আপনার বলেন তো? জি ভাইয়া ভালো লাগছে। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো আরো অনেক চমৎকার হবে। আরিফ ভাই আপনার কেমন ক্লাস একটাই লেগেছে? করি ভাইয়া আপনার থেকে। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি। হ্যাঁ, ক্লাস কেমন লাগছে বলেন? ভাই আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লাগছে ভাই। ইনশাল্লাহ আমরা এইভাবে করলে আমাদের ডিজায়ার স্কোর খুব সহজেই পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেগুলো ভাই থ্রোতে যেগুলো ভাই যেটা বলেছেন যে আমাদের মধ্য থেকে সবাই যত বেশি প্রশ্ন করবে উনি ততটাই আনন্দিত। তা আমরা সবাই যাতে ওনাকে মানে প্রশ্ন করে আমাদের যার যে প্রবলেম আছে একজনেরটা শুনে সেটা আরেকজন হয়তো আমার হয়তো মনে নেই বা আমার হয়তো আসতেছে না, হয়তো আমি আরিফ ভাই বা আমাদের অন্য যারা আছেন তাদের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো সবাই যদি একই সাথে শেয়ার করি আমরা জিকরুল ভাইয়ের সাথে, আমার অজানা অনেক কিছু আমি আপনাদের মাধ্যমে হয়তো জেনে যেতে পারবো। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি। প্লাস হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে যে এই যে গ্রুপটা যে আছে সেই গ্রুপে তো আপনারা হচ্ছে ই করবেন, প্র্যাকটিস শেয়ার করবেন, তো সেখানেও তো আমি হচ্ছে রিপ্লাই দিব, সেগুলো আপনারা শুনবেন। সেই প্র্যাকটিসটাও শুনবেন এবং কি রিপ্লাই দিলাম কি সলিউশন দিলাম সেটাও আপনারা শুনবেন। জি, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের একটা অনেস্ট রিভিউ এর অপেক্ষায় থাকবো। দেখা হবে শিওরলি আমাদের শিওরলি। হচ্ছে নেক্সট রবি মঙ্গল বৃহস্পতিবার, মানে হচ্ছে থার্সডেতে দেখা হবে। আমাদের থার্সডে জি। ক্লাসটা খুবই চমৎকার হবে। সবাই